আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। আজকে হচ্ছে আমাদের মাস্টার বুক সলভ সিরিজের আজকে পঞ্চম ক্লাস। দেখো, আমাদের প্রথম ক্লাস ছিল হচ্ছে নাম্বার জেন্ডার উপরে, এটা আমরা শেষ করেছিলাম, সরি নাম্বার জেন্ডার উপরে। আর দ্বিতীয় ক্লাস ছিল ভাইয়া হচ্ছে আমাদের এটা জেন্ডার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে হচ্ছে আমাদের মেডিকেল মাস্টার বুক সলভ সিরিজের হচ্ছে আমাদের আজকে পঞ্চম ক্লাস, যেটা হচ্ছে আমাদের ভার্ব পার্ট 1। ঠিক আছে, ভার্ব পার্ট 1 হচ্ছে আজকে আমাদের ক্লাস এইটা, এই যে এটা। ঠিক আছে, আচ্ছা এখন তোমাদেরকে আমরা হচ্ছে আগে প্রথম দিন হচ্ছে নাম্বার যেই টপিকটা ছিল ওইটা শেষ করেছি, তারপর জেন্ডার শেষ করেছি, নাউন শেষ করেছি, প্রোনাউন ক্লাসটা হয়নি, এটা আমরা করব। আচ্ছা, ভার্ব থেকে হচ্ছে আজকে আমাদের শুরু। ওকে, আমরা শুরু করতে পারি। ভার্ব, ভার্ব হচ্ছে ৭৭ পৃষ্ঠায়। আমরা হচ্ছে ৭৭ পৃষ্ঠায় চলে যাই। আচ্ছা, এটাই হচ্ছে আমাদের ভার্ব। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা এগুলো হচ্ছে ক্লাস 9, 10, 6, 7, 8, 9, 10 মোটামুটি সব ক্লাসেই কম বেশি আমরা পড়েছি। এখন আমাদের হচ্ছে এখানে প্রচুর পরিমাণে প্রশ্ন সলভ করতে হবে যারা হচ্ছে মেডিকেল এবং ভার্সিটি পরীক্ষায় অংশগ্রহণ করবা। তারপরেও তোমাদের যে জিনিসটা একটু জানা লাগবে সেটা হচ্ছে তোমরা এখানে রুলটাকে একটু জানতে হবে। যদি রুল না জানো তোমরা হচ্ছে এগুলা আনসার করতে পারবে না। তো আচ্ছা, তোমাদেরকে আমি প্রথমেই জাস্ট হচ্ছে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে যে ভার্ব কি। ঠিক আছে, আমাদের টপিকটা হচ্ছে কি ভাই? আজকে টপিকটা হচ্ছে ভার্ব। ওকে, ভার্ব। ভাইয়া ভার্ব মানে কি? ভার্ব মানে হচ্ছে তোমরা বলবা যে কোনো কাজ, যে কোনো কাজ, এইটুকু তোমরা মনে রাখবা। ঠিক আছে, সরি। আচ্ছা, ভার্ব হচ্ছে কি যে কোনো একটা কাজ। এখন তোমরা একটা জিনিস মনে রাখবে, এই ভার্ব সম্পর্কে যদি তোমরা ভার্বটাকে শিখতে চাও তাহলে তোমাদেরকে কিছু কিছু জিনিস জানা লাগবে। সেইটা হচ্ছে প্রতিটি ভার্বের কয়েকটা রূপ থাকে, B1, B2, B3। মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম B1 মানে কি ভাইয়া? B1 মানে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। ওকে, প্রেজেন্ট ফর্ম। B2 মানে হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, পাস্ট ফর্ম। B3 মানে হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। ওকে, কি? পার্টিসিপল, পার্টিসিপল ফর্ম। তাহলে ভাইয়া ভার্বের 3টা রূপ থাকে, যে এটা তোমাদেরকে জানতে হবে। ওকে, আচ্ছা। আবার একটা জিনিস মনে রাখবা, কোনো সেন্টেন্স ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হয় না। ওকে, সেন্টেন্স হয় না, তাই এটা হচ্ছে ভার্বটা খুবই ইম্পর্ট্যান্ট। তাহলে একটা সেন্টেন্স ভার্ব ছাড়া কখনোই হবে না। যেমন আমি যদি তোমাদেরকে একটু এক্সাম্পল দিয়ে বুঝাই, যেমন আই ডু দ্য ওয়ার্ক। ওকে, আমি কাজটি করি। এখন একটা সেন্টেন্স গঠন করতে হলে আমাদের কি লাগে ভাই? একটা সাবজেক্ট লাগে। আচ্ছা দেখো, এটা হচ্ছে কি ভাই? আমাদের সাবজেক্ট। এইটা ডু, এটা হচ্ছে আমাদের ভার্ব। ওকে, ডু দ্য ওয়ার্ক, এটা হচ্ছে আমাদের অবজেক্ট। ক্লিয়ার? তাহলে আমাদের একটা সেন্টেন্স যদি আমরা তৈরি করতে চাই, একটা অর্থবোধক সেন্টেন্স যদি আমরা বানাতে চাই, তাহলে আমাদের কি লাগবে? একটা সাবজেক্ট লাগবে মিনিমাম, একটা ভার্ব লাগবে, এবং অবজেক্ট হ্যাঁ হলেও হচ্ছে হবে, না হলেও সমস্যা নেই। তবে একটা অর্থবোধক সেন্টেন্সের ক্ষেত্রে হচ্ছে আমাদের এই জিনিসগুলো আমাদের লাগবে। এখন দেখো, তোমার একটা সেন্টেন্স ছাড়া, একটা ভার্ব ছাড়া যে সেন্টেন্স গঠিত হয় না, আমি যে 2 নম্বর যে কথাটা বললাম, এই কথাটা আসলে সত্য কিনা মিথ্যা তোমরা একটু দেখো। তুমি যদি এখানে আই ডু দ্য ওয়ার্ক না লিখে লিখতা আই দ্য ওয়ার্ক, এখন আমি কাজ, এটা দিয়ে কোনো সেন্টেন্স হলো?
এটা আমাদের আসলে কোনো সেন্টেন্স হলো না। তাহলে একটা সেন্টেন্সের জন্য ভার্ব খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো তোমাদেরকে হচ্ছে কিছু কিছু জিনিস হচ্ছে একটু জানা লাগবে, যেগুলো আমি তোমাদেরকে বললাম যে একটা সেন্টেন্স কী কী নিয়ে গঠিত হয়। সাবজেক্ট থাকবে প্রথমে, তারপর হচ্ছে ভার্ব থাকবে, তারপর অবজেক্ট, প্লাস হচ্ছে এক্সটেনশন থাকতে পারে, ঠিক আছে? এবং হচ্ছে ভার্বের 3টা রূপ তোমরা হচ্ছে একটু একটা বিভিন্ন বইতে দেওয়া আছে, এগুলো হচ্ছে 4টা তোমরা একটু মুখস্থ করে নিবা, যেগুলো হচ্ছে আমরা কমনলি ইউজ করি অলওয়েজ, হ্যাঁ? যেমন হচ্ছে ধরো থিঙ্ক, কি থিঙ্ক, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ধরো এটা হচ্ছে B1, ঠিক আছে? এরপর ধরো হচ্ছে আমাদের এটার ফার্স্ট ফর্ম হচ্ছে কি ভাই, থট, এটা হচ্ছে B2, থট, এটা হচ্ছে B3। তাহলে আমাদের এই যে থিঙ্ক যে ভার্বটা আছে, এটা প্রেজেন্ট ফর্ম হচ্ছে কি ভাই, প্রেজেন্ট ফর্ম হচ্ছে থিঙ্ক, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম দুইটাই হচ্ছে থট। তাহলে থিঙ্ক, থট, থট। তাহলে এই যে ভার্বের রূপগুলো, এগুলো তোমাদের একটু জানতে হবে, যাদের জানা নেই তারা জানবে। আশা করি এগুলো হচ্ছে ক্লাস 6-7 তোমরা পড়ছো, ঠিক আছে? তাহলে আমরা মোটামুটি হচ্ছে ভার্ব কি, একটা ভার্ব কেন সেন্টেন্সে প্রয়োজন, হ্যাঁ, সেটা আমরা জানলাম। ভার্বের কয়টা রূপ থাকে এটাও আমরা জানলাম। আচ্ছা, এখন একটা জিনিস মনে রাখবা, তোমাকে এখানে আমি যদি একটু প্রথমেই যেই প্রশ্নগুলো আছে সেগুলো একটু দেখাই, আমাদের যেহেতু প্রশ্নটা সলভ করতে হচ্ছে। দেখো, প্রথম প্রশ্নে বলছে এ ওয়ার্ড, কি এ ওয়ার্ড ইনক্লুডিং অ্যাকশন, একটা শব্দ যেটা দ্বারা কাজ হচ্ছে কি করে ভাইয়া, নির্দেশ করে। ইন্ডিকেটিং, ইন্ডিকেটিং মানে কি ভাইয়া, নির্দেশ করে। তাহলে একটা শব্দ যেটা দ্বারা কাজ নির্দেশ করে বা যে কোনো একটা ক্রিয়াকে নির্দেশ করে, সেইটা কি ভাইয়া, সেটা হচ্ছে ভাইয়া ভার্ব। ক্লিয়ার? নাউন হওয়ার তো প্রশ্ন আসে না, নাউন হচ্ছে যে কোনো নাম, আর্টিকেল হচ্ছে এ এন দি, তারপর হচ্ছে ভাওয়েল, ভাওয়েল হচ্ছে এ ই আই ও ইউ। তাহলে ভাইয়া এখানে এটা হবে কি ভার্ব। তাহলে 1 নম্বর উত্তর আমরা পেলাম কি, 1 নম্বর উত্তর পাচ্ছি হচ্ছে সি, ভার্ব, যেটা দ্বারা কাজ নির্দেশ করে সেটা হচ্ছে ভার্ব। আচ্ছা, 2 নম্বর প্রশ্নটা দেখো, একটি সেন্টেন্সের প্রয়োজনীয় অংশ হচ্ছে কি ভাই, একটা সেন্টেন্সের প্রয়োজনীয় অংশ বা দ্য এসেন্সিয়াল পার্ট অফ সেন্টেন্স, একটা সেন্টেন্সের গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে কি ভাই ভার্ব। নাউন ছাড়া সেন্টেন্স গঠন সম্ভব। হার্ড ওয়ার্ড, কঠিন শব্দ থাকলেও শব্দ গঠিত হবে, সেন্টেন্স গঠিত হবে। ইজি শব্দ থাকলেও সেন্টেন্স গঠিত হবে, কোনো সমস্যা নেই। ফিলিংস, অনুভূতির কোনো দরকার নেই আমাদের একটা সেন্টেন্সে। আমাদের একটা সেন্টেন্সের দরকার হচ্ছে অর্থবোধক। একটা সেন্টেন্স কী হতে হবে ভাইয়া, অর্থবোধক হতে হবে। আর সেই সেন্টেন্সটাকে আমরা অর্থবোধক করতে হলে কী প্রয়োজন হয়, সেটা অর্থবোধক প্রয়োজন করতে হলে সেখানে আমাদের কী প্রয়োজন হবে, অবশ্যই ভার্ব প্রয়োজন হবে। তোমাদেরকে আমি একটু আগেই যেটা দেখাইছিলাম যে আই ডু দ্য ওয়ার্ক, হ্যাঁ, এখানে আমাদের কি ভাইয়া, এই ডু হচ্ছে এটা ভার্ব। এই ভার্ব ছাড়া আমাদের সেন্টেন্সটা গঠন করা যাবে না। এইটাই জাস্ট হচ্ছে যে এসেন্সিয়াল পার্ট অফ সেন্টেন্স। ওকে, তাহলে আমাদের 2 নম্বর উত্তর পেলাম বি। 3 নম্বরে দেখো ভাইয়া বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ কারেক্ট, এখানে কোনটা সঠিক। এভরি ইংলিশ সেন্টেন্স মাস্ট হ্যাভ এ ভার্ব, অবশ্যই একটা ইংরেজি সেন্টেন্সে অবশ্যই কী থাকতে হবে ভাইয়া, ভার্ব থাকতে হবে। আর মাস্টের সাথে অবশ্যই হ্যাভ বসে, এই জিনিসটা মনে রাখবা। তাহলে এটার উত্তরটা হচ্ছে এ। আচ্ছা, এখন ভাইয়া যে জিনিসটা আছে সেটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, তারপর হচ্ছে অক্সিলারি ভার্ব। কি প্রিন্সিপাল ভার্ব আর হচ্ছে অক্সিলারি ভার্ব, এই দুইটা কথা। কি প্রিন্সিপাল ভার্ব, একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। তোমাদের সাথে আমরা প্রথমে একটু প্রিন্সিপাল ভার্ব নিয়ে কথা বলবো। দেখো, আমরা প্রথমে হচ্ছে রুলটাকে একটু জেনারেট করব, আমরা বেসিকটাকে একটু স্ট্রং করব, তারপর হচ্ছে আমরা প্রশ্ন সলভে চলে যাব। একটু আগে আমরা ভার্ব নিয়ে কথা বলেছি, ভার্বের প্রশ্নগুলো সলভ করেছি, এখন আমরা প্রিন্সিপাল ভার্ব নিয়ে কথা বলবো। ওকে, প্রিন্সিপাল ভার্ব, এটাকে আমরা সহজে এত না লিখে, যেহেতু আমাদের সময় কম, আমরা এটাকে পিভি দিলাম, ঠিক আছে, পিভি। এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্ব কি ভাইয়া, প্রিন্সিপাল ভার্ব হচ্ছে যেই ভার্ব অন্য ভার্বের সাহায্য ছাড়াই হচ্ছে একটা অর্থ প্রকাশ করতে পারে। কি বলছি ভাইয়া, অন্য ভার্বের সাহায্য ছাড়া, অন্য ভার্বের সাহায্য ছাড়া কি করে, অর্থ প্রকাশ করে, অর্থ প্রকাশ করে। সে হচ্ছে কি, সে হচ্ছে একটা স্বাধীন ভার্ব, সে নিজেই প্রধান, ঠিক আছে, তার অন্য কারো সাহায্যের প্রয়োজন হয় না। এখন কথা হচ্ছে ভাইয়া, আমি কিভাবে বুঝবো যে একটা সেন্টেন্সে এটা প্রিন্সিপাল ভার্ব, এটাও তো একটা গুরুত্বপূর্ণ কথা, তাই না? একটা সেন্টেন্সে
যে এইটা প্রিন্সিপাল ভার্ব নাকি অক্সিলারি ভার্ব নাকি এটা কী ভার্ব, আমি এটা কীভাবে চিনব? তুমি এটা চেনার উপায়, তুমি একটা সেন্টেন্সে কীভাবে প্রিন্সিপাল ভার্বকে চিনবা। তুমি প্রিন্সিপাল ভার্বকে চিনতে হলে তুমি নাম্বার 1 একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে যদি কোনো একটা সেন্টেন্সে একটি ভার্ব থাকে, সেন্টেন্সে যদি একটি মাত্র ভার্ব থাকে, ঠিক আছে, একটা সেন্টেন্সে একটাই মাত্র ভার্ব আছে, তাহলে ওইটা বুঝতে হবে আমাদের এটা প্রিন্সিপাল ভার্ব। যেমন তোমাদেরকে আমি যদি একটু এক্সাম্পল দেখাই, যে আই ডু দ্য ওয়ার্ক, এটা একটু আগে তোমাদেরকে দেখাছিলাম না, আই ডু দ্য ওয়ার্ক। এখন এই যে সেন্টেন্সে দেখো, এই সেন্টেন্সে যে ডুটা আছে, এখানে ভার্ব কয়টা আছে এই সেন্টেন্সে? একটা। এটাই হচ্ছে আমাদের প্রিন্সিপাল ভার্ব, ঠিক আছে। এই ভার্বটার কিন্তু অন্য কোনো ভার্বের সাহায্য নেওয়া লাগেনি, সে নিজে একটা অর্থ প্রকাশ করতে পেরেছে যে আমি কাজটি করি, আমি কাজ করি, ঠিক আছে, বা আমি কাজটি করি, তাহলে সে এখানে কি প্রিন্সিপাল ভার্ব। আচ্ছা, 2 নম্বরে তোমরা প্রিন্সিপাল ভার্বকে কীভাবে চিনবা আমি তোমাদেরকে একটু বলি। যদি ধরো ভার্বের শেষে যদি এস বা ইএস থাকে, তাহলে বুঝবা এটা হচ্ছে একটা প্রিন্সিপাল ভার্ব। যেমন গো, গোস, আমরা বলি না এইভাবে যে গো, হ্যাঁ, এটার হচ্ছে আমরা যখন থার্ড পারসন সিঙ্গুলার ইউজ করি তখন হচ্ছে এটার সাথে এস বা ইএস যোগ করি, তাহলে এটার সাথে কিন্তু শেষে যেহেতু ও আছে, ভাওয়েল আছে, তাই ইএস যুক্ত হয়ে এটা কী হয়ে যায়? গোস হয়ে যায়। তারপর ধরো মনে করো ফ্লস, ধরো লাভস, এস আছে না এখানে, এস। তো এই যে এইভাবে আমরা কিন্তু ব্যবহার করে থাকি, ঠিক আছে। আচ্ছা, তো একটা ভার্ব থাকলে সেটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, ভার্বের শেষে এস বা ইএস থাকলে সেটাও প্রিন্সিপাল ভার্ব, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস তোমরা আরেকটা উপায়ে চিনতে পারো, যে অক্সিলারি ভার্ব আছে না, অক্সিলারি ভার্বের পরে যে ভার্বটা থাকবে সেটা প্রিন্সিপাল ভার্ব। কি বললাম? অক্সিলারি ভার্বের পরে যে ভার্বটা থাকবে, অক্সিলারিকে আমরা এক্স দ্বারা আইডেন্টিফাই করবো, ঠিক আছে। অক্সিলারি ভার্ব এর পরে, অক্সিলারি ভার্বের পরে যে ভার্ব থাকে তা প্রিন্সিপাল ভার্ব। কি? তা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। যেমন তোমাদেরকে আমি একটু উদাহরণ দিয়ে দেখাই, দেখো এক্সাম্পল হিসেবে যদি 3 নাম্বার এটা, ঠিক আছে, এক্সাম্পল একটু দেখাই। এক্সাম্পলটা দেখো, এক্সাম্পলটা হচ্ছে ধরো আই উইল ডু, আচ্ছা, আই উইল ডু দ্য ওয়ার্ক, ওকে। এখন এই সেন্টেন্সটা তোমরা যদি একটু লক্ষ্য করো, এই সেন্টেন্স এটা কি ভাই? আমাদের সাবজেক্ট, ঠিক আছে, সাবজেক্ট। এই যে একটা ভার্ব, এটা হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব, ঠিক আছে। আর এই যে ডু, এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ভার্ব। ডু এর অক্সিলারি ভার্বের পরে যে ভার্বটা সেটা হচ্ছে কি প্রিন্সিপাল ভার্ব, তাহলে এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ভার্ব। আর এই দ্য ওয়ার্ক, এটা হচ্ছে আমাদের অবজেক্ট। এই পর্যন্ত ক্লিয়ার কিনা তোমরা আমাকে একটু জানাতো, যে একটা সেন্টেন্সে আমরা হচ্ছে কখন একটা প্রিন্সিপাল ভার্ব আমরা কিভাবে চিনব, বলো। একটি মাত্র ভার্ব থাকলে সেটা প্রিন্সিপাল ভার্ব, আমরা এটা মেনে নিলাম, জেনেও নিলাম। একটি মাত্র ভার্ব থাকলে, ভার্বের শেষে এস বা ইএস থাকলে সেটা প্রিন্সিপাল ভার্ব। অক্সিলারি ভার্বের পরে যদি একটি ভার্ব থাকে তাহলে সেটা অবশ্যই প্রিন্সিপাল ভার্ব। এটাই হচ্ছে মূলত প্রিন্সিপাল ভার্ব চেনার উপায়, এবং তোমাদেরকে আমি এক্সাম্পল সহ দেখাইলাম, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা প্রিন্সিপাল ভার্বের প্রশ্ন সলভ করব, চলে আসো। দেখো এখানে বলছে যে 4 নম্বরে, আই ডিড দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছিলাম। ওই যে তোমাদেরকে আমি বললাম যে ভার্বের রূপ পড়তে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, আমি এখন এতক্ষণ কিন্তু প্রেজেন্ট ফর্ম দিয়ে করেছিলাম, দেখো এটা পাস্ট ফর্মে চলে আসছে, আমি কাজটি করেছিলাম। এখন এই সেন্টেন্সে ভার্ব আছে কয়টা? একটা। আমি তোমাদেরকে প্রিন্সিপাল ভার্ব চেনানোর উপায় বলছিলাম না সেখানে, যে একটা সেন্টেন্স যদি একটি মাত্র ভার্ব থাকে তাহলে সেটা প্রিন্সিপাল ভার্ব। তাহলে 1 নম্বর রুলের সাথে কিন্তু মিলে গেছে, এখানে ভার্ব আছে একটা, তাহলে এটা কী হবে ভাইয়া? এটা হবে প্রিন্সিপাল ভার্ব। ইজিলি তুমি সলভ করতে পারতেছো, আর এখানে কোনো ভাবাভাবি দরকার নেই। 5 নম্বরে চলে আসো। 5 নম্বরে বলছে, নো সেন্টেন্স ক্যান বি ফর্মড উইদাউট দ্য, একটা সেন্টেন্স কখনোই গঠিত হতে পারে না কে দ্বারা? কি ছাড়া একটা সেন্টেন্স গঠিত হতে পারে না? ট্রান্সিটিভ ভার্ব ছাড়া না, ট্রান্সিটিভ ভার্ব ছাড়া, প্রিন্সিপাল ভার্ব, একটা মেইন ভার্ব ছাড়া কখনো একটা সেন্টেন্স গঠিত হতে পারে না। তাহলে উত্তরটা হবে বি,
ঠিক আছে। ফ্যাক্টিটিভ ভার্ব, ইন্ট্রান্সিটিভ ভার্ব, ট্রান্সিটিভ ভার্ব এগুলো আমরা সামনে শিখবো, ঠিক আছে। এগুলো ছাড়াও কিন্তু সেন্টেন্স গঠন হয়, কিন্তু প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব ছাড়া কিন্তু কখনোই কোনো সেন্টেন্স গঠিত হবে না। এটাই হচ্ছে মূল কথা। আচ্ছা, এরপর তোমরা 6 নম্বরে দেখো, বলছে আই এম ইন ক্লাস 12। আমি কত ভাইয়া? আমি হচ্ছে দ্বিতীয় শ্রেণীতে, সরি কি বলা হয়, 12 শ্রেণীতে পড়ি, ঠিক আছে। আমি হচ্ছে দ্বাদশ শ্রেণীতে পড়ি। এখন এই যে সেন্টেন্সটা এইখানে ভাইয়া, এখানে এটা হলো সাবজেক্ট আই, এম হচ্ছে কি ভাইয়া? এম হচ্ছে একটা ভার্ব, ঠিক আছে, ভার্ব। আর 12, ক্লাস 12 এটা হচ্ছে একটা অবজেক্ট। এখন কথা হলো এটা কি ভার্ব? এখানে এমটা কি ভাইয়া? এমটা কি কগনেট ভার্ব? এমটা কি ফ্যাক্টিটিভ ভার্ব, অক্সিলারি ভার্ব, নাকি প্রিন্সিপাল ভার্ব? এখন অনেকে বলতে পারো ভাইয়া যে ভাইয়া এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাঁ এগুলো তো ভাইয়া অক্সিলারি ভার্ব। কথাটা কিন্তু এরকম তোমরা বলতে পারো, ঠিক আছে না? কিন্তু ভাই এটা অক্সিলারি ভার্ব না, কারণ আমরা তোমাদেরকে বলছিলাম যদি কোনো একটা সেন্টেন্সে একটাই মাত্র ভার্ব থাকে, যদি একটাই মাত্র ভার্ব থাকে, একটি মাত্র ভার্ব থাকে, তাহলে সেটা প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হবে। একটি মাত্র ভার্ব থাকলে সেটা ভাইয়া কি? প্রিন্সিপাল ভার্ব। তাহলে যদি কোনো একটা সেন্টেন্সে একটাই মাত্র ভার্ব থাকে সেটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, সেটা এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার যে কোনো ভার্বই হোক সেটা প্রিন্সিপাল ভার্ব। যদি দুইটা ভার্ব থাকতো তাহলে কিন্তু এমটা হতো অক্সিলারি ভার্ব, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে আমাদের এটার উত্তরটা হচ্ছে ডি, প্রিন্সিপাল ভার্ব। আচ্ছা, 7 নম্বরে দেখো, উই শুড অবি দ্য লস। আমাদের কি করা উচিত ভাইয়া? আমাদের হচ্ছে আইন মান্য করা উচিত। এখন এই সেন্টেন্সে অবি কি ভাইয়া? অবি এখানে দেখো, উই হচ্ছে সাবজেক্ট, ভালো কথা, উই হচ্ছে সাবজেক্ট, শুড এটা হচ্ছে আমাদের ভাইয়া অক্সিলারি ভার্ব, ঠিক আছে, অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বের পরে যদি কোনো ভার্ব থাকে সেটা কি হয়? সেটা হচ্ছে হয় ভাইয়া প্রিন্সিপাল ভার্ব, বলছিলাম তোমাদেরকে আমি। তাহলে এই যে আমরা যেই রুলগুলো পড়াইছিলাম তোমাদেরকে, দেখো এই যে রুলগুলো পড়াইছিলাম যে অক্সিলারি ভার্বের পরে কোনো ভার্ব থাকলে সেটা প্রিন্সিপাল ভার্ব হয়। তাহলে দেখো সেই রুলের সাথে কিন্তু এটা মিলে গেছে। কত নম্বর মিলে গেছে আমাদের? 7 নম্বর মিলে গেছে। তাহলে এটা হচ্ছে মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব, শুড হচ্ছে অক্সিলারি ভার্ব। তাহলে এখানে উত্তর হবে কি? এ, প্রিন্সিপাল ভার্ব। ক্লিয়ার? ওকে। আচ্ছা, এরপরে তোমরা 8 নম্বর দেখো, বলছে নাথিং লাস্ট ফর এভার। নাথিং লাস্টস ফর এভার, হোয়াট টাইপ অফ ভার্ব লাস্ট? আচ্ছা, তোমাদেরকে আমি বলছিলাম প্রথম কথা হলো এটা প্রিন্সিপাল ভার্ব। কীভাবে আমি তোমাদেরকে বলি, এটা হচ্ছে একটা প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব। এটা প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব, কারণ কি? এখানে কয়েকটা কারণ এটা তুমি মিলাইতে পারবা। দেখো, তোমাদেরকে বলছিলাম যে যদি কোনো একটা সেন্টেন্সে একটাই ভার্ব থাকে, এইখানে ভার্ব আছে একটা, নাথিং, ঠিক আছে, এখানে ভার্ব আছে একটা, সরি লাস্ট, এটাই হচ্ছে ভার্ব। তাহলে প্রথম কথা হলো এটা মেইন ভার্ব হয়ে যাবে। আরেকটা তোমাদেরকে রুল দেখাচ্ছিলাম যে যদি সেন্টেন্সের শেষে এস বা ইএস থাকে তাহলে সেটা প্রিন্সিপাল ভার্ব। এখন দেখো এই সেন্টেন্সে এই লাস্ট এর সাথে এস আছে, ঠিক আছে, তাহলে এটা একটা মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব হবে। তাহলে আমাদের 8 নম্বর পর্যন্ত ক্লিয়ার কিনা সবাই একটু জানাও। আশা করি সবার 8 নম্বর পর্যন্ত ইনশাল্লাহ ক্লিয়ার। আচ্ছা, এরপর আমরা হচ্ছে অক্সিলারি ভার্বে চলে যাব। দেখো, আমরা এরপর 8 নম্বর থেকে এরপর হচ্ছে আমরা অক্সিলারি ভার্বে চলে আসলাম। অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব কারা? অক্সিলারি ভার্বকে আমরা কিভাবে চিনব একটু মনে রাখবা। অক্সিলারি ভার্ব হচ্ছে একটা সাহায্যকারী ভার্ব, যেমন কোনো একটা সেন্টেন্সে সে হচ্ছে অন্য একটা সেন্টেন্স গঠনে হচ্ছে সে সহায়তা করে, ঠিক আছে। এখন দেখো, আমি তোমাদেরকে একটু আগে যেটা দেখাইছিলাম যে দেখো অক্সিলারি ভার্ব, তাই না? অক্সিলারি ভার্বকে আমরা এক্স দ্বারা আইডেন্টিফাই করব। অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব, ওকে। আচ্ছা, এখন দেখো এই অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব হচ্ছে একটা সেন্টেন্সের একটা অন্য একটা ভার্বের অর্থ সুন্দরভাবে হচ্ছে প্রকাশ করে, সেন্টেন্সটাকে অর্থবোধক করে তোলে। আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দেখাছিলাম যে উই শুড অবি
দ্য লস। ঠিক আছে, আমাদের কি করা উচিত? আইন মান্য করা উচিত। এখন এই সেন্টেন্সটাতে তুমি যদি একটু লক্ষ্য করো, আমরা জানি এটা হচ্ছে সাবজেক্ট, ভালো কথা। শুড, অবি, অবি হচ্ছে আমাদের মেইন ভার্ব। ঠিক আছে, মেইন ভার্ব। এই শুড হচ্ছে কি ভাই? একটা অক্সিলারি ভার্ব, আর এটা হচ্ছে আমাদের অবজেক্ট। ঠিক আছে, তাহলে একটা সেন্টেন্সে এটাই হচ্ছে অক্সিলারি ভার্ব। এখন অক্সিলারি ভার্ব হচ্ছে আবার দুই প্রকার। অক্সিলারি ভার্ব দুই প্রকার। অক্সিলারি ভার্ব হচ্ছে দুই প্রকার। কি কি? একটা হচ্ছে আমাদের প্রাইমারি অক্সিলারি, আরেকটা হচ্ছে আমাদের কি ভাই? এমনিতে অক্সিলারি ভার্ব। ঠিক আছে, অক্সিলারি ভার্ব একটা, প্রাইমারি ভার্ব, অক্সিলারি ভার্ব হচ্ছে আরেকটা। এই অক্সিলারি ভার্ব হচ্ছে 12টি, আর প্রাইমারি অক্সিলারি, ওকে, প্রাইমারি অক্সিলারি ভার্ব কয়টা ভাই? প্রাইমারি অক্সিলারি ভার্ব হচ্ছে 14টি। এখন এদের আবার কয়েকটা প্রকার আছে, সেটা তোমাদেরকে আমি একটু দেখাই, সেটা তোমরা জাস্ট একটু মনে রাখবা। এই দেখো, এইখানে দেওয়া আছে আমাদের বি ভার্ব। এম ইজ আর ওয়াজ ওয়ার, এম ইজ আর ওয়াজ ওয়ার, বি বিং বিন, এগুলো হচ্ছে বি ভার্ব। এরপর হচ্ছে হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। মডালস, মডালস হচ্ছে শেল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট। হ্যাঁ, ডু ভার্ব হচ্ছে ডু, ডাজ, ডিড। এখন এই যে তোমাদেরকে আমি যেটা বলছিলাম যে অক্সিলারি ভার্বের সংখ্যা মোট 12টা। হ্যাভ, বি ভার্ব, তারপর হচ্ছে হ্যাভ ভার্ব, টু বা টু, তারপর ডু বা ক্যান, মে, মাইট, শেল, শুড, উইল, উড, মাস্ট, নিড, ডিয়ার, ইউজ টু, আউট টু। আচ্ছা, এগুলো হচ্ছে 12টা। প্রাইমারি অক্সিলারি ভার্বের সংখ্যা হচ্ছে কত ভাই? 14টা। হ্যাঁ, এগুলো হচ্ছে কি কি আমাদের। এখন দেখবা যে আমাদের যে প্রাইমারি অক্সিলারি যেগুলো আছে, এরা কিন্তু হচ্ছে আমাদের প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। এই কথাটা একটু মনে রাখবা। ঠিক আছে, প্রাইমারি অক্সিলারি ভার্বগুলো কি ভাই? প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। এই যেমন এই যে নিড, ডিয়ার, এগুলো কিন্তু ভাই প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। এই জিনিসগুলো কিন্তু আমাদের সামনে আমরা পাবো। তো এখন আমরা অক্সিলারি ভার্বটা মোটামুটি শিখলাম আশা করি। এখন আমরা কি করব? এটার প্রশ্নগুলো আমরা সলভ করব। দেখো, আচ্ছা, 9 নাম্বার থেকে আমাদের প্রশ্ন সলভ করতে হবে। বলছে হুইচ ওয়ান ইজ ইউজড বোথ অ্যাজ অক্সিলারি ভার্ব, অক্সিলারি অ্যান্ড প্রিন্সিপাল ভার্ব। বলছে কি কোনটা অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্ব দুইটা হিসেবে ব্যবহৃত হয়। তোমাদেরকে বলছিলাম যারা হচ্ছে প্রাইমারি অক্সিলারি বা মডাল, তারা হচ্ছে মেইন ভার্ব এবং হচ্ছে কি প্রিন্সিপাল ভার্ব উভয় রূপেই ব্যবহৃত হয়। ঠিক আছে, এখন দেখো ক্যান, ক্যান কিন্তু ভাই আমাদের তোমার মডালস বা হচ্ছে প্রাইমারি অক্সিলারি না, তাহলে এটা হবে না। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের উড, উডও না, মাইট না, আমাদের এম, এটা হচ্ছে মেইন ভার্ব এবং অক্সিলারি ভার্ব দুটাতে হিসেবে ব্যবহৃত হয়। আচ্ছা, এরপরে দেখো হোয়াট ইজ দ্য নাম্বার অফ অক্সিলারি ভার্ব। তোমাদেরকে আমি বলছিলাম যে অক্সিলারি ভার্বের সংখ্যা হচ্ছে 12টি, প্রাইমারি অক্সিলারি ভার্বের সংখ্যা হচ্ছে 14টি। তাহলে অক্সিলারি ভার্বের সংখ্যা কত? 12, তো হচ্ছে ভি। এরপরে তোমরা 11 নম্বর দেখো, ইংরেজি ভাষায় প্রাইমারি অক্সিলারি ভার্বের সংখ্যা কয়টা? তোমাদেরকে বলছিলাম প্রাইমারি অক্সিলারি ভার্বের সংখ্যা হচ্ছে 14টা। আচ্ছা, এরপর তোমরা দেখো ট্রান্সিটিভ ভার্ব। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, একটু মনে রাখার বিষয় আছে। ট্রান্সিটিভ ভার্ব এবং হচ্ছে ইনট্রান্সিটিভ ভার্ব, এইখানে তোমরা মূলত হচ্ছে অবজেক্টের সাথে পরিচিত হবা। ঠিক আছে, আমি তোমাদেরকে একটু আগে দেখাইছিলাম যে একটা সেন্টেন্সের সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, অবজেক্ট থাকে। ঠিক আছে, আচ্ছা, এখন যেই তোমার যে বাক্য, একটা সেন্টেন্সে যদি হচ্ছে বাক্যটাকে সম্পূর্ণ করতে যদি আমাদের হচ্ছে একটা অবজেক্টের প্রয়োজন হয়, তখন আমরা সেটাকে ট্রান্সিটিভ ভার্ব বলবো। আচ্ছা, এখন দেখো, আচ্ছা একটু দেখো তোমরা ট্রান্সিটিভ ভার্ব, তাই না? ট্রান্সিটিভ ভার্ব, আর ট্রান্সিটিভ ভার্বকে কিন্তু আমরা টি দ্বারা লিখবো, এত বড় আমরা লিখবো না। ঠিক আছে, ট্রান্সিটিভ ভার্ব, এই ভার্বটা চেনার প্রথম উপায় হচ্ছে যে একটা ডিরেক্ট অবজেক্ট থাকবে সেন্টেন্সে। ডিরেক্ট অবজেক্ট, এটা তোমরা মনে রাখবা। একটা ট্রান্সিটিভ ভার্ব যদি হতে হয়, ওই সেন্টেন্সে অবশ্যই একটা ডিরেক্ট অবজেক্ট থাকতে হবে। ঠিক আছে, এখন এই ডিরেক্ট অবজেক্ট হিসেবে কী কী থাকতে পারে ভাইয়া? যে কোনো নাউন থাকতে পারে, অথবা এখানে একটা প্রোনাউন থাকতে পারে। ঠিক আছে, ডিরেক্ট অবজেক্ট কে হইতে পারে? নাউন হইতে পারে, প্রোনাউনও হইতে পারে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই
ট্রান্সিটিভ ভার্বের স্ট্রাকচারটা কি? স্ট্রাকচার, এটা স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ডিরেক্ট অবজেক্ট। কথা কি ক্লিয়ার? এই বুঝছো কিনা আমাকে জানাও যে একটা ট্রান্সিটিভ ভার্ব আমরা কিভাবে চিনব। আচ্ছা, আজানটা শেষ হোক, আমরা হচ্ছে আজানের পরে আবার শুরু করব। আচ্ছা, এখন আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিই, ঠিক আছে? একটা এক্সাম্পল দিই তোমাদেরকে। দেখো, ধরো আমি একটা এক্সাম্পল হতে পারে এরকম যে আই লাইক হিম, ঠিক আছে? আই লাইক হিম, আমি তাকে পছন্দ করি। এখন ভাইয়া দেখো, এই সেন্টেন্সে এই যে সেন্টেন্সটা লিখলাম, এখানে আই হচ্ছে আমার সাবজেক্ট। এই কথাটার সাথে মিলছে কিনা দেখো, নাম্বার 1 স্ট্রাকচারটার সাথে মিলছে কিনা একটু দেখো। প্লাস এই যে এটা হলো কি লাইক হলো কি একটা ভার্ব এবং হিম হচ্ছে একটা ডিরেক্ট অবজেক্ট। কি অবজেক্ট ভাইয়া? ডিরেক্ট অবজেক্ট। আমরা ডিওবি দিয়ে লিখলাম, এটা হচ্ছে একটা ডিরেক্ট অবজেক্ট। আমি তোমাদেরকে এখানে বলছিলাম যে একটা ট্রান্সিটিভ ভার্ব চেনার মূল শর্ত হচ্ছে একটা ডিরেক্ট অবজেক্ট থাকবে সেন্টেন্স, এবং সেটা নাউন হবে অথবা প্রোনাউন হবে। দেখো এইটা কি ভাইয়া? এই যে তোমার ডিরেক্ট অবজেক্ট হিম, এটা কি? এটা হচ্ছে একটা প্রোনাউন। ওকে, প্রোনাউন। কিসের প্রোনাউন ভাইয়া? হি এর প্রোনাউন হচ্ছে কি ভাইয়া? হিম। এটার পার্টিসিপল হচ্ছে কি? হিস। আশা করি তোমরা এগুলো জানো। তাহলে আমার যে কথাটা ছিল সেটা হচ্ছে একটা ট্রান্সিটিভ ভার্ব। হ্যাঁ, ট্রান্সিটিভ ভার্ব হচ্ছে কি ভাইয়া? যেই ভার্বটাকে সেন্টেন্সটাকে অর্থবোধক করার জন্য একটা ডিরেক্ট অবজেক্ট থাকবে। হ্যাঁ, এখন দেখো এখানে নাম্বার 1 কথা ডিরেক্ট অবজেক্ট, নাম্বার 2 হচ্ছে কি ভাইয়া? একটা ভার্ব থাকবে, নাম্বার 3 হচ্ছে যে ডিরেক্ট অবজেক্টটা থাকবে সেইটা নাউন বা প্রোনাউন ফর্ম থাকবে। এই দেখো এখানে যে একটা এক্সাম্পল দিলাম, আই লাইক হিম, এটা সাবজেক্ট, লাইক হচ্ছে ভার্ব, হিম হচ্ছে একটা অবজেক্ট এবং সেটা হচ্ছে একটা প্রোনাউন। হিম হচ্ছে একটা প্রোনাউন। আচ্ছা, ক্লিয়ার আশা করি। এখন আমরা ট্রান্সিটিভ ভার্বের প্রশ্ন সলভ করব। দেখো 12 নম্বর প্রশ্নটাতে চলে আসো তোমরা। বলছে হি টুক শেল্টার আন্ডার দ্য ট্রি, হেয়ার ভার্ব টুক। দেখো এখানে কি বলছে? হি টুক শেল্টার, সে কী করলো? আশ্রয় নিল। এখানে হি হলো কি আমাদের সাবজেক্ট, হি হলো আমাদের সাবজেক্ট, আর টুক হলো আমাদের একটা ভার্ব। এখন কথা হচ্ছে এটা কি ভার্ব? হ্যাঁ, এটা কি ভার্ব? শেল্টার আন্ডার এ ট্রি, শেল্টার আন্ডার এ ট্রি, এটা হচ্ছে একটা অবজেক্ট, ঠিক আছে? এটা একটা অবজেক্ট। তাহলে এখন দেখো এই যে টুক এটা কি ভার্ব হবে? এটা অবশ্যই একটা ট্রান্সিটিভ ভার্ব, কারণ এখানে একটা ডিরেক্ট অবজেক্ট আছে। ইনট্রান্সিটিভ ভার্ব হবে না, কারণ ইনট্রান্সিটিভ ভার্বে কখনো অবজেক্ট থাকে না। তাহলে ট্রান্সিটিভ এবং ইনট্রান্সিটিভ দুইটাই হবে সি নাম্বারে। কেন? এটা যেহেতু ইনট্রান্সিটিভ হবে না, তাহলে তো বি নাম্বার হওয়ার এখানে কোনো সঠিকতাই নেই, তাহলে এটা হবে না। তাহলে সিও বা নাইদার এ নর বি, এও না বিও না, একটাও সঠিক না। অবশ্যই সঠিক, কারণ আমার এখানে এ নাম্বার সঠিক।
ঠিক আছে, তাহলে আমরা ডি নাম্বার অপশনটাকেও বাদ দিতে পারি। ক্লিয়ার কিনা একটু বলো। দেখো এরপরে আমরা 13 নম্বর প্রশ্নে চলে যাব। 13 নম্বর প্রশ্নে বলছে মাদার অথবা ফাদার লাভস মি, ঠিক আছে, বাবা মা আমাকে কি করে, ভালোবাসে। এখানে মাদার অথবা ফাদার এটা হচ্ছে একটা সাবজেক্ট, ঠিক, এটা হচ্ছে একটা সাবজেক্ট। লাভস এটা হচ্ছে একটা ভার্ব, আর মি এটা হচ্ছে একটা অবজেক্ট। এখন এটা কি ধরনের অবজেক্ট ভাইয়া, এটা হচ্ছে একটা ডিরেক্ট অবজেক্ট, ঠিক আছে। এখন ভাইয়া এই সেন্টেন্সে এই যে লাভস যে ভার্বটা আছে না, এই লাভস ভার্বটা, তাহলে এটা কি ধরনের ভার্ব, এটা অবশ্যই একটা ট্রান্সিটিভ ভার্বটা তুমি দেখেই বুঝতে পারছো। আমি তোমাদেরকে ট্রান্সিটিভ ভার্বের তো স্ট্রাকচারই শিখিয়ে দিলাম। সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, হ্যাঁ, তারপর থেকে ডিরেক্ট অবজেক্ট থাকবে। ডিরেক্ট অবজেক্ট হিসেবে কে থাকবে ভাইয়া, ওই এটা একটা প্রোনাউন অথবা নাউন ফর্ম থাকবে। তাহলে এখানে দেখো মাদার হচ্ছে সাবজেক্ট, হ্যাঁ, লাভস হচ্ছে ধরো একটা আমাদের ভার্ব, আর মি হচ্ছে একটা ডিরেক্ট অবজেক্ট। এখন দেখো মি হচ্ছে একটা ডিরেক্ট অবজেক্ট। এখন তাহলে এটা হচ্ছে একটা ট্রান্সিটিভ ভার্ব। এটা কি অক্সিলারি ভার্ব? অক্সিলারি ভার্ব হওয়ার কোনো প্রশ্নে আসে না, কারণ একটা সেন্টেন্সে যদি একটাই ভার্ব থাকে সেইটা হয়তো মেন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব হবে, সেটা কখনোই ট্রান্সিটিভ অক্সিলারি ভার্ব হইতে পারে না, ঠিক আছে। তাহলে প্রথম কথা হলো এটা বাদ। সিম্পল ভার্ব, এটা একটা সিম্পল ভার্ব না, এটা সিম্পল ভার্ব না ভাইয়া। এখানে কিন্তু অবজেক্ট আছে সেন্টেন্সে, এটা তোমাকে মাথায় রাখতে হবে। অবজেক্ট থাকবে যে সেন্টেন্সে সেটা অবশ্যই একটা ট্রান্সিটিভ ভার্ব হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের এটা ইনট্রান্সিটিভ ভার্ব কখনোই না, ইনট্রান্সিটিভ ভার্বে কিন্তু অবজেক্ট থাকবে না, ঠিক আছে। তাহলে আমাদের উত্তরটা হচ্ছে কি এ নাম্বার, সঠিক, ট্রান্সিটিভ ভার্ব। আচ্ছা, এরপর তোমরা চলে আসো 13 নম্বর প্রশ্নে। 13 নম্বর প্রশ্নে বলছে দ্য বয় রিডস এ বুক। এখানে ভার্ব হচ্ছে রিডস, ঠিক আছে, ভার্ব হচ্ছে কি রিডস, এটা হচ্ছে কি আমাদের ভার্ব। আর এই যে এ বুক এটা হচ্ছে আমাদের কি ভাইয়া, এটা হচ্ছে আমাদের একটা অবজেক্ট, আর দি বয় এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। তাহলে এই সেন্টেন্সে হোয়াট কাইন্ড অফ ভার্ব রিড কী ধরনের ভার্ব, এই সেন্টেন্সে যেহেতু একটা ডিরেক্ট অবজেক্ট আছে তাহলে এটা অবশ্যই ভাই আমাদের একটা ট্রান্সিটিভ ভার্ব হবে, ঠিক আছে। এটা কি হবে, এটা হচ্ছে একটা ট্রান্সিটিভ ভার্ব হবে। অক্সিলারি ভার্ব হওয়ার প্রশ্নে আসে না, প্রিন্সিপাল ভার্ব হবে না, কারণ প্রিন্সিপাল এই একটা ট্রান্সিটিভ ভার্ব হইতে হলে অবশ্যই সেখানে অবজেক্ট থাকতে হবে। যেহেতু অবজেক্ট আছে তাহলে আমাদের এটা ট্রান্সিটিভ ভার্বই হয়ে যাবে। ইনট্রান্সিটিভ ভার্ব মানে হচ্ছে অবজেক্ট থাকবে না, তাহলে এখানে অবজেক্ট আছে যেহেতু তাহলে ইনট্রান্সিটিভ ভার্ব হবে না। আচ্ছা, এরপর তোমরা যে জিনিসটা দেখবা সেটা হচ্ছে 15 নাম্বার, হি রাইটস এ লেটার। সে একটা চিঠি লিখছে, এখন দেখো ভাইয়া এইখানে হি হচ্ছে আমাদের সাবজেক্ট, আর রাইটস হচ্ছে আমাদের ভার্ব, আর এ লেটার হচ্ছে একটা অবজেক্ট, ঠিক আছে, একটা অবজেক্ট। এখন কথা হচ্ছে ভাই যে ডিরেক্ট অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট এটা কীভাবে ধরেন, একটা সেন্টেন্সে যদি মাত্র একটাই অবজেক্ট থাকে সেটা অবশ্যই ডিরেক্ট অবজেক্ট, এটা মনে রাখবা, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো এই সেন্টেন্সে আমাদের যেহেতু ডিরেক্ট অবজেক্ট আছে তাহলে এটা প্রিন্সিপাল ভার্ব হবে না, এটা অক্সিলারি ভার্বও হবে না, এটা অবশ্যই ট্রান্সিটিভ ভার্ব হবে, ইনট্রান্সিটিভ ভার্ব হবে না, কারণ ইনট্রান্সিটিভ ভার্বে কি থাকে না, অবজেক্ট থাকে না। আচ্ছা, এরপর তোমরা হচ্ছে 16 নম্বর প্রশ্নটা দেখো, বলছে 16 নম্বর না, আমাদের হচ্ছে আমরা ইনট্রান্সিটিভে চলে আসলাম। ট্রান্সিটিভ মানে হচ্ছে ভাইয়া অবজেক্ট থাকবে, ইনট্রান্সিটিভ মানে হচ্ছে কোনো অবজেক্ট থাকবে না। কথাটা কি তোমরা বুঝছো কিনা একটু আমি তোমাদেরকে একটু দেখাই। আচ্ছা, দেখো কি বলছি ভাইয়া, ইনট্রান্সিটিভ, ওকে, ইনট্রান্সিটিভ, এটাকে আমরা আইএনটি ভাই দিয়ে আমরা ধরবো ইনট্রান্সিটিভ। আচ্ছা, ইনট্রান্সিটিভ ভার্বে কোনো কি থাকে না ভাইয়া, ইনট্রান্সিটিভ ভার্ব হচ্ছে অবজেক্ট থাকবে না, এটাই হচ্ছে আমাদের মূল বিষয়। তাহলে 1 নম্বর হচ্ছে আমরা ইনট্রান্সিটিভ ভার্ব কীভাবে থাকবে চিনব, অবজেক্ট থাকবে না। তাহলে থাকবে কি ভাইয়া, থাকবে হচ্ছে এটার স্ট্রাকচারটা তাহলে কীরকম হবে, এটার স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস হচ্ছে ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব, এখানে কোনো অবজেক্ট থাকবে না, ঠিক আছে, সাবজেক্ট প্লাস ভার্ব, কিন্তু সেখানে ভাই কি থাকবে না, অবজেক্ট থাকবে না। তবে আরেকটা স্ট্রাকচার এটা হতে পারে, স্ট্রাকচার 1 এটা দিলাম, এটা আরেকটা স্ট্রাকচার হতে পারে যে স্ট্রাকচার 2, সেটা হচ্ছে সাবজেক্ট থাকতে পারে প্লাস হচ্ছে ভার্ব থাকতে পারে প্লাস হচ্ছে অ্যাডভার্ব থাকতে পারে, এটার দুইটা স্ট্রাকচার হইতে পারে। একটা হচ্ছে কি ভাই,
একটা হচ্ছে আমাদের স্ট্রাকচারটা হতে পারে সাবজেক্ট, একটা হচ্ছে স্ট্রাকচারটা হতে পারে আমাদের সাবজেক্ট থাকবে আর হচ্ছে ভার্ব থাকবে, ইন্ট্রান্সিটিভ ভার্বের দুইটা স্ট্রাকচার, একটা হচ্ছে সাবজেক্ট থাকবে আর হচ্ছে কি থাকবে ভার্ব থাকবে, কি থাকবে সাবজেক্ট থাকবে ভার্ব থাকবে, কোনো অবজেক্ট থাকবে না। আরেকটা স্ট্রাকচার হতে পারে এরকম সাবজেক্ট থাকতে পারে, ভার্ব থাকতে পারে এবং হচ্ছে অ্যাডভার্ব থাকতে পারে। ক্লিয়ার? এরকম একটা স্ট্রাকচার হতে পারে। যেমন আমি তোমাদেরকে যদি একটা এক্সাম্পল দিয়ে দেখাই যে এক নাম্বার একটা এক্সাম্পল 1 যদি তোমাদেরকে আমি একটু দেখাই যে হি LAUGHS হি লাভস, সে হাসতেছে। তাহলে এই দেখো এই সেন্টেন্সে হি লাভস, সে কি করতেছে হাসতেছে। এই সেন্টেন্স এই হিটা হচ্ছে কি একটা সাবজেক্ট, কথা ক্লিয়ার। এই লাভস এটা হচ্ছে একটা ভার্ব, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু সেন্টেন্সটা হয়ে গেছে। তাহলে এটা কি ভার্ব ভাইয়া? ইনট্রান্সিটিভ ভার্ব। ওকে, এটা একটা ইনট্রান্সিটিভ ভার্ব। আবার তুমি আরেকটা এক্সাম্পল যদি তোমাদেরকে আমি একটু দেখাই, এক্সাম্পল 2 যে দ্য ডোর ওপেন্ড অটোমেটিক্যালি, দ্য ডোর ওপেন্ড অটোমেটিক্যালি মানে হচ্ছে দরজাটা অটোমেটিক্যালি খুলে গেল। এখন ভাইয়া দেখো এই সেন্টেন্সে দ্য ডোর এটা হচ্ছে একটা সাবজেক্ট, ক্লিয়ার। এই ওপেন্ড এটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, তাহলে এটা একটা হচ্ছে একটা ভার্ব। এখন কথা হচ্ছে এটা কি ট্রান্সিটিভ ভার্ব নাকি ইনট্রান্সিটিভ ভার্ব? আমি বলছিলাম ট্রান্সিটিভ ভার্ব হচ্ছে ডিরেক্ট অবজেক্ট থাকবে, ইনট্রান্সিটিভ ভার্ব হচ্ছে কোনো অবজেক্ট থাকবে না। তাহলে দেখো এটা হবে একটা ইনট্রান্সিটিভ ভার্ব। ইনট্রান্সিটিভ ভার্ব কেন ভাইয়া? এই যে অটোমেটিক্যালি এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। ওকে, অটোমেটিক্যালি এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। এবং আমরা স্ট্রাকচার 2তে যে জিনিসটা দেখাছিলাম সেটা হচ্ছে যে সাবজেক্ট থাকতে পারে, সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে এবং হচ্ছে একটা অ্যাডভার্বও থাকতে পারে। এটা হচ্ছে স্ট্রাকচার 2। ঠিক সেম ঘটনাটা কিন্তু এখানে ঘটছে। তো তোমরা একটু দেখো, আমরা এখন প্রশ্ন সলভ করতে যাব। 16 নম্বর প্রশ্ন বলছে মাদার লাভস। এখন দেখো এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সে আমাদের মাদার এটা হচ্ছে সাবজেক্ট, ভালো কথা সাবজেক্ট, আর এই যে লাভস এটা হচ্ছে আমাদের একটা কি ভার্ব। এখন এটা কি ভার্ব ভাইয়া? এটা হচ্ছে আমাদের ইনট্রান্সিটিভ ভার্ব। কারণটা কি ভাইয়া? এটার কারণটা হচ্ছে এই সেন্টেন্সে কোনো অবজেক্ট নাই, এখানে এই পর্যন্তই খালি। তাহলে অবজেক্ট না থাকলে সেটা কি ভাইয়া কখনোই সেটা তো অবশ্যই ইনট্রান্সিটিভ ভার্ব, তাই না? তাহলে উত্তর সঠিক হচ্ছে এ নাম্বার। অক্সিলারি ভার্বের কোনো প্রশ্নই আসে না, কারণ এটা এখানে একটা মেইন ভার্ব দেওয়া আছে। ঠিক আছে, এখন এটা হইতে পারে ট্রান্সিটিভ, হইতে পারে ইনট্রান্সিটিভ। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো ট্রান্সিটিভ ভার্ব হবে না, কারণ ট্রান্সিটিভ ভার্বে কি থাকে ভাইয়া? একটা ডিরেক্ট অবজেক্ট থাকে। আচ্ছা এরপর হচ্ছে পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্বের কথাবার্তা এখানে আসার কোনো প্রশ্নই আসে না, সেটা হচ্ছে অন্য বিষয়। ঠিক আছে, সেগুলো আবার অন্য কথাবার্তা, সেটা আমি তোমাদেরকে সামনে দেখাবো। আচ্ছা এখন তোমরা 17 নম্বর প্রশ্নটা একটু যদি দেখো, huffing and puffing we arrived at the classroom, the door with only 7 seconds to spare in the sentence the verb arrive at। দেখো এই সেন্টেন্সে এইটা হচ্ছে আমাদের সাবজেক্ট, কথা ক্লিয়ার। উই সরি এটা সাবজেক্ট না, উই হচ্ছে আমাদের সাবজেক্ট। আর দেখো এই সেন্টেন্সে অ্যারাইভড হচ্ছে আমাদের একটা ভার্ব। ঠিক আছে, এখানে কিন্তু হপিং পাফিং উই অ্যারাইভ, আমরা সেখানে পৌঁছে গেলাম, এখানে কিন্তু আমাদের সেন্টেন্সটা ক্লোজ করা যায়, এখানে আমাদের সেন্টেন্সটা কিন্তু শেষ হয়ে যায়। তাহলে এইখানে আমাদের যেহেতু সেন্টেন্সটা শেষ হতে পারে এবং এটার একটা অর্থ আমরা পেয়েছি, তাহলে একটা অর্থবোধক সেন্টেন্স যেহেতু অলরেডি তৈরি হয়ে গেছে এইটুকু সাবজেক্ট প্লাস হচ্ছে ভার্বের মাধ্যমে, তাহলে সেইটা কি হবে ভাই? অবশ্যই ইনট্রান্সিটিভ ভার্ব, এখানে কোনো অবজেক্ট নাই। ক্লিয়ার? আচ্ছা তাহলে আমাদের এখানে এই সাবজেক্ট আর ভার্বের মাধ্যমে আমরা একটা সেন্টেন্স পাইছি যেহেতু, তাহলে এটা একটা ইনট্রান্সিটিভ ভার্ব। ওকে, এটাই সঠিক উত্তর। 18 নম্বর প্রশ্ন দেখো, বলছে হুইচ ওয়ান ইজ ইনট্রান্সিটিভ ভার্ব, কোনটা ইনট্রান্সিটিভ ভার্ব? এখানে কয়েকটা ব্যতিক্রমী জিনিস আছে দেখো, লাই, রেইজ, সিট এগুলো হচ্ছে ইনট্রান্সিটিভ ভার্ব, আর লে, রেইজ, সেট এগুলো হচ্ছে আমাদের ট্রান্সিটিভ ভার্ব। এই জিনিসগুলো একটু মুখস্থ করে নেবে, এই 3টা জিনিস। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে 18 নম্বর প্রশ্ন বলছে ইনট্রান্সিটিভ ভার্ব কোনটা। আমি তোমাদেরকে একটু দেখাইছিলাম যে এই যে ইনট্রান্সিটিভ ভার্ব হচ্ছে লাই, রেইজ, সিট। তাহলে এখানে লাই, রেইজ, সিটের মধ্যে কোনটা আছে? রাইজ আছে। তাহলে উত্তর হচ্ছে কি ভাই? উত্তর হচ্ছে ডি। আচ্ছা
এরপর তোমরা হচ্ছে 19 নম্বর প্রশ্ন দেখো, বলছে দ্য ডোর ওপেন্ড অটোমেটিক্যালি। তোমাদেরকে একটু আগে আমি যে একটা এক্সাম্পল দেখাইছিলাম যে ইনট্রান্সিটিভ ভার্বের দুইটা স্ট্রাকচার, একটা হচ্ছে সাবজেক্ট প্লাস শুধু ভার্ব। এখানে দেখো এটা হচ্ছে সাবজেক্ট, দ্য ডোর ওপেন্ড এটা হচ্ছে আমাদের ভার্ব, ঠিক আছে। অটোমেটিক্যালি এটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব, ঠিক আছে, অ্যাডভার্ব। তাহলে এটা কোন স্ট্রাকচারে আসছে ভাইয়া? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডভার্ব। এটা হচ্ছে ইনট্রান্সিটিভ ভার্বে কি দ্বিতীয় স্ট্রাকচারের ভিতরে এই সেন্টেন্সটা পড়ে গেছে। তাহলে এটা কি হবে? একটা ইনট্রান্সিটিভ ভার্ব। তাহলে উত্তর হচ্ছে বি। আশা করি সবাই ক্লিয়ার। আচ্ছা, এরপর তোমরা 20 নম্বরে চলে আসো। হ্যাঁ, 20 নম্বরে বলছে কি? 20 নম্বরে বলছে দ্য রিভার ফ্লোস, দ্য রিভার ফ্লোস। খুবই সুন্দর কথাবার্তা। এখন দেখো, একটু দেখো, রিভার কি হলো? আচ্ছা, আচ্ছা দেখো, রিভার ফ্লোস। এখন দেখো এই সেন্টেন্সে যে রিভার, এটা হচ্ছে কি ভাই? সাবজেক্ট। আর ফ্লোস এটা হচ্ছে কি? ভার্ব। ফ্লোর সাথে কি যোগ হয়েছে? এস যোগ হয়েছে। এটার কারণ কি ছিল? থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে দেখো রিভার ফ্লোস, রিভার হচ্ছে একটা সাবজেক্ট, আচ্ছা রিভার্স হচ্ছে কি? রিভার হচ্ছে একটা সাবজেক্ট আর ফ্লোস হচ্ছে একটা ইনট্রান্সিটিভ ভার্ব। তাহলে এই সেন্টেন্সে সঠিক উত্তর হচ্ছে এ। আচ্ছা 21 নম্বর দেখো, 21 নম্বর হচ্ছে হুইচ ওয়ান ইজ দ্য ফ্লোয়িং ইজ নট টাইপ অফ ইনকমপ্লিট ভার্ব। কোনটা ইনকমপ্লিট ভার্ব নয়? ইনট্রান্সিটিভ ভার্ব। এটা হচ্ছে সঠিক উত্তর। 22 নম্বর বলছে হি স্লিপস। সাবজেক্ট আছে, ভালো কথা, সাবজেক্ট আছে আর শুধুমাত্র ভার্ব আছে। তাহলে এটা কি হবে? ইনট্রান্সিটিভ ভার্ব হবে, কোনো কথা নাই। এই পর্যন্ত ক্লিয়ার কিনা তোমরা আমাকে একটু জানাও। এই পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। আচ্ছা, আপনি যে নম্বরটিতে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। আচ্ছা এখন আমরা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্টে চলে যাব। কীভাবে বলছে এখানে? ইনডাইরেক্ট অবজেক্ট। আচ্ছা, এখন ইনডাইরেক্ট অবজেক্ট, ডিরেক্ট অবজেক্ট এগুলো নিয়ে অনেক কথাবার্তা আছে। আমাদের ইনডাইরেক্ট অবজেক্ট এবং হচ্ছে ডিরেক্ট অবজেক্ট এগুলো নিয়ে একটু কথাবার্তা বলবো। আশা করি হচ্ছে মোটামুটি তোমরা জানো, তারপর আমি তোমাদেরকে একটু কনসেপ্ট দেওয়ার ট্রাই করব, ঠিক আছে? IND OB, ধরো এটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট, ঠিক আছে? OB এটা হচ্ছে আমাদের ইনডিরেক্ট অবজেক্ট, আর হচ্ছে বলে ডিরেক্ট অবজেক্ট DOB, ডিরেক্ট অবজেক্ট। এভাবে হচ্ছে আমরা আইডেন্টিফাই করতে পারি। দেখো নাম্বার 1, যদি সেন্টেন্সে একটি অবজেক্ট থাকে, সেটা ডিরেক্ট অবজেক্ট। সেটা হচ্ছে কি? ডিরেক্ট অবজেক্ট, কোনো কথা নেই। যদি সেন্টেন্সে একটাই মাত্র অবজেক্ট থাকে তাহলে সেটা ডিরেক্ট অবজেক্ট। এক্সাম্পল, যেমন ধরো আই লাইক হিম, ঠিক আছে? আই সাবজেক্ট, লাইক হচ্ছে একটা ভার্ব আর হিম হচ্ছে একটা অবজেক্ট। এখন এখানে সেন্টেন্সে অবজেক্ট কটা? একটা, তাহলে এটা হচ্ছে কি? ডিরেক্ট অবজেক্ট, ঠিক আছে? দেখো এখন কথা হচ্ছে, যদি একটা সেন্টেন্সে দুটি অবজেক্ট থাকে তখন কি করবো আমরা? আচ্ছা দেখো, একটা সেন্টেন্সে দুইটা অবজেক্ট থাকে, সেটা ডিরেক্ট অবজেক্টও হতে পারে, সেটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্টও হতে পারে। এখন আমরা কোনটাকে আমরা কিভাবে চিনব? ধরো সেন্টেন্সে দুইটা অবজেক্ট আছে, এখন আমরা ইনডিরেক্ট অবজেক্টটাকে কিভাবে চিনব আর ডিরেক্ট অবজেক্টটাকে আমরা কিভাবে চিনব? দেখো
ইনডিরেক্ট অবজেক্টটাকে তোমার চেনার কয়েকটা উপায় আছে, যেমন কাকে বা কার। এই প্রশ্নগুলো দ্বারা যদি উত্তর করো, এগুলো দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাবা সেটা হচ্ছে কি ভাই, এই তোমার কার বা কাকে দ্বারা প্রশ্ন করলে তুমি যে উত্তর পাবা সেটা হবে ইনডিরেক্ট অবজেক্ট। আর তুমি যদি কি দ্বারা প্রশ্ন করো, কি দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাবা সেটা ডিরেক্ট অবজেক্ট। এখন এটা সবসময় প্রযোজ্য না। তারপর তুমি সংক্ষেপে একটু জানো যে একটা সেন্টেন্সে যদি দুইটা অবজেক্ট থাকে তাহলে কার বা কাকে দ্বারা প্রশ্ন করলে আমি যেটা পাবো সেটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট, আর কি দ্বারা প্রশ্ন করলে আমি যে উত্তর পাবো সেটা হচ্ছে আমাদের ডিরেক্ট অবজেক্ট। আচ্ছা, এই পর্যন্ত আমি জানলাম। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমি যে কথাটা বললাম এটা স্ট্রাকচারের সাথে মিল আছে কিনা, ঠিক আছে? আচ্ছা, এখন স্ট্রাকচার দিয়ে আমি কিভাবে মনে রাখবো? আচ্ছা দেখো, যেমন এক্সাম্পল, I give him the book, ঠিক আছে? আমি তাকে বই দিলাম। এখন এই সেন্টেন্সে আমি তাকে বইটি দিলাম, এই যে আই, এটা হচ্ছে আমাদের একটা সাবজেক্ট, ভালো কথা সাবজেক্ট পাইলাম। এটা হচ্ছে আমাদের একটা ভার্ব পাইলাম। এটা হচ্ছে আমাদের একটা অবজেক্ট, এটা দ্য ওয়ার্ক, এটা হচ্ছে আমাদের একটা অবজেক্ট। এখন এখানে আমরা অবজেক্ট পাইছি কয়টা ভাইয়া? দুইটা অবজেক্ট পাইছি, দুটি। এখন কোনটা ডিরেক্ট অবজেক্ট কোনটা ইনডিরেক্ট অবজেক্ট এটা আমরা কিভাবে বুঝবো এটা আমরা একটু দেখি। বলছি যে কি দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর পাই সেটা ডিরেক্ট অবজেক্ট, আর কার বা কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা যে উত্তর পাবো সেটা হবে ইনডাইরেক্ট অবজেক্ট। এখন দেখো, তুমি ভার্বকে প্রশ্ন করো, ভার্ব হচ্ছে গিভ, মানে দিয়েছো। আমি তাকে কি দিয়েছি? আমি তাকে বই দিয়েছি। তাহলে কি দ্বারা প্রশ্ন করলে সেটা পাবো কি ভাইয়া? ডিরেক্ট অবজেক্ট। তাহলে এটা হলো কি আমাদের ডিরেক্ট অবজেক্ট। আর আমি কাকে বই দিয়েছি? তাকে বই দিয়েছি, এটা হবে তাহলে আমাদের কি ভাই? ইনডিরেক্ট অবজেক্ট। কথা কি ক্লিয়ার? বলছিলাম কোনো একটা সেন্টেন্সে যদি দুইটা অবজেক্ট থাকে, সে অবজেক্টগুলোর মধ্যে কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাবা সেটা হবে ডিরেক্ট অবজেক্ট। কার বা কাকে দ্বারা প্রশ্ন করলে যেটা উত্তর পাবা সেটা হবে ইনডাইরেক্ট অবজেক্ট। ক্লিয়ার? এইটুকু বুঝছো? এখন আমি প্রশ্ন করেছি, আমি তাকে কি দিয়েছিলাম? আমি তাকে বই দিয়েছিলাম, কি এর উত্তর পেয়েছি বই, তাহলে এটা ডিরেক্ট অবজেক্ট এই কি। আর আমি কাকে বই দিয়েছিলাম? আমি তাকে বই দিয়েছিলাম, তাহলে কার বা কাকে দ্বারা আমি উত্তর করে যেটা পাইছি সেটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট, তাই এটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। এখন ভাইয়া কথা হচ্ছে ইনডাইরেক্ট, এই যে ডিরেক্ট অবজেক্ট বা ইনডাইরেক্টের অবজেক্ট কি জাস্ট মাত্র একটাই? না, তুমি যদি হচ্ছে এইখানে যদি সাবজেক্ট ভার্ব এবং হচ্ছে জাস্ট দুইটা অবজেক্টের মাঝখানে তুমি অন্য কিছু বসাও তাহলে তোমার একটা অন্যরকম স্ট্রাকচার আসবে, ঠিক আছে? অন্যরকম একটা স্ট্রাকচার কিন্তু আসবে। যেমন তুমি যদি এরকমভাবে বসাও যে আরেকটা স্ট্রাকচার এরকম হতে পারে, যেমন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ইনডাইরেক্ট অবজেক্ট। এই যে আমরা একটু আগে যেটা পাইছি এই অনুযায়ী যদি লিখি আমরা ইনডাইরেক্ট অবজেক্ট প্লাস হচ্ছে কি ভাই? ডাইরেক্ট অবজেক্ট। এরকম একটা স্ট্রাকচার আমরা অলরেডি পাইছি। এখন কথা হচ্ছে আরেকটা স্ট্রাকচার হতে পারে, সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ডিরেক্ট অবজেক্ট প্লাস হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। সেক্ষেত্রে তোমরা মাঝখানে একটা জিনিস আনতে হবে, সেটা হচ্ছে ভাইয়া টু অথবা ফর, ঠিক আছে? টু অথবা ফর যদি হয় তখন কিন্তু আমাদের এরকম একটা স্ট্রাকচার আসে। যেমন এখানে একটু দেখো, শর্ট করে একটা নোট দেওয়া আছে যে এই যে টু অথবা ফর যদি মাঝখানে আনলে তাহলে কিন্তু ভাইয়া প্রথমে আসে ডিরেক্ট অবজেক্ট বসে, পরে হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট বসে, আর এইটা একটা স্ট্রাকচার। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা প্রশ্ন সলভ করি, চলো। বলছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। আই রিপ্রেজেন্টেড হার এ ফ্লাওয়ার্স। এখানে কি আরও কিছু বাকি আছে?
আচ্ছা আচ্ছা, এখানে 23 নাম্বার আছে। তো আইডেন্টিফাই দ্য আন্ডারলাইন্ড আইটেম ইন দ্য সেন্টেন্স হুম ডু ইউ লাইক মোস্ট। তুমি কাকে বেশি পছন্দ করো? তুমি কি করো ভাইয়া? কাকে বেশি পছন্দ করো? তুমি কাকে বেশি পছন্দ করো? এখন তুমি কি করো? পছন্দ করো। ভার্বকে তুমি প্রশ্ন করো কি করো? পছন্দ করো। এখন তুমি কাকে কি করো? পছন্দ করো। তাহলে এখানে আমরা কি কি পাইলাম ভাইয়া? দেখো হুম, ঠিক আছে, এখানে এইখানে অবজেক্ট হচ্ছে কোনটা ভাইয়া? অবজেক্ট হচ্ছে হোম, ঠিক আছে। এখন এই তাহলে এটা হচ্ছে কি ভাইয়া? একটা, যেহেতু একটাই মাত্র তোমার হচ্ছে এখানে কি আছে ভাইয়া? অবজেক্ট আছে, তাহলে সেটা অবশ্যই ডিরেক্ট অবজেক্ট হয়ে যাবে, সেটা তো কখনোই ইনডাইরেক্ট অবজেক্ট হবে না। সেন্টেন্সে অবজেক্ট আছেই কিন্তু ভাইয়া একটা, ঠিক আছে, তাহলে এটা হবে কি? ডিরেক্ট অবজেক্ট। আচ্ছা, সাবজেক্ট হওয়ার কোনো প্রশ্নই আসে না, ইনডাইরেক্ট অবজেক্ট হওয়ার প্রশ্ন আসে না, রিলেটিভ প্রোনাউন তো হওয়ার কোথায় কোনো প্রশ্নই আসে না। রিলেটিভ প্রোনাউন হচ্ছে কোনগুলো? মাই সেলফ, ইউ সেলফ, হার সেলফ, এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন। আচ্ছা 24 নম্বর হচ্ছে আইডেন্টিফাই দ্য আন্ডারলাইন ওয়ার্ড হোয়াট ডিড ইউ লাইক হার। হোয়াট ডিড, তাহলে বলছি কি দ্বারা প্রশ্ন করলে? অবশ্যই কি দ্বারা প্রশ্ন করলে ডিরেক্ট অবজেক্ট পাবা, ইনডাইরেক্ট অবজেক্ট হবে না। আচ্ছা এরপর চলে আসো ভাইয়া 25 নম্বরে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। আমি বলছিলাম ভাইয়া এই যে এইটা একটু ব্যতিক্রমী স্ট্রাকচারটা, ঠিক আছে, একটু ব্যতিক্রমী স্ট্রাকচারটা কীরকম ছিল ভাইয়া? দেখো, আই প্রেজেন্টেড হার এ ফ্লাওয়ার, আই প্রেজেন্টেড এ ফ্লাওয়ার ফর হার, শি ওয়াজ প্রেজেন্টেড এ ফ্লাওয়ার বাই মি। এখানে বলছি কি কারেক্ট সেন্টেন্সটা চয়েস করতে। আই প্রেজেন্টেড হার উইথ এ ফ্লাওয়ার। হ্যাঁ, আমি এখানে হচ্ছে সাবজেক্ট, প্রেজেন্টেড এটা হচ্ছে আমাদের ভার্ব, এখানে হার হচ্ছে ভাই একটা ডিরেক্ট অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট, আর এটা হচ্ছে আমাদের ডিরেক্ট অবজেক্ট, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের একটা সেন্টেন্সের সুন্দর একটা স্ট্রাকচার, যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ইনডাইরেক্ট অবজেক্ট প্লাস ডিরেক্ট অবজেক্ট, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের এই যে প্রথম যে রুলটা, এটা আমরা দেখাইছিলাম। ওকে, তাহলে এটার উত্তর হচ্ছে ডি। আচ্ছা 25 নম্বর দেখো, মিসেস লুবনা হ্যাজ রিটার্ন দ্য ওয়ালেট টু ইটস অরিজিনাল ওনার, দ্য ওয়ালেট টু ইটস অরিজিনালি। এখানে তো এগুলো এটা হওয়ার কোনো কাজ আসে না। ওয়ালেট ব্যাক টু দরজা। দেখো এইখানে আমরা একটা স্ট্রাকচার পড়ছিলাম যে ডিরেক্ট অবজেক্ট এবং ইনডিরেক্ট অবজেক্ট বসানোর। প্রথমে বসাইছি আমরা সাবজেক্ট, দেখো এম এস লোনা এটা হচ্ছে একটা সাবজেক্ট, হ্যাজ রিটার্ন এটা হচ্ছে আমাদের একটা ভার্ব, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ভার্ব। দ্য ওয়ালেট এটা হচ্ছে কি আমাদের ডিরেক্ট অবজেক্ট, ঠিক আছে। আমরা তাকে কি দিয়েছিলাম? ওয়ালেটটি দিয়েছিলাম, তাহলে আমরা কি দ্বারা প্রশ্ন করে যেটা পাবো সেটা হচ্ছে কি ডিরেক্ট অবজেক্ট। তাহলে ডিরেক্ট অবজেক্ট টু বসাবো, এরপর হচ্ছে বাকি ইনডিরেক্ট অবজেক্টটা বসাবো, এরকম একটা স্ট্রাকচার আমরা পাইছিলাম। তাহলে এর উত্তর হচ্ছে কি এ। আচ্ছা এরপর 27 নম্বর দেখো, দ্য প্রফেসর গ্যাব, হি গ্যাব সে কি দিয়েছিল তাকে? হি গ্যাব টু দ্য ক্লাস। দেখো গ্যাবের পরে ভার্বের পরে সাথে সাথে কিন্তু টু বসে না, তাহলে এটা বাদ। হ্যাঁ, হি গ্যাব এ টাফ অ্যাসাইনমেন্ট ফর দ্য ক্লাস, একটা কঠিন অ্যাসাইনমেন্ট দিয়েছে ক্লাসে করার জন্য। এখন দেখো হি গ্যাব দ্য ক্লাস এ টাফ অ্যাসাইনমেন্ট, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। আচ্ছা উই গ্যাব, এখন দেখো এই সেন্টেন্সে উই গ্যাব ফর দ্য ভিজিটর্স, উই গ্যাব অ্যাট দ্য ভিজিটর, উই গ্যাব দ্য ভিজিটর্স। আচ্ছা দেখো এখন টু দ্য ভিজিটর্স, তাহলে এখানে টু এটা তো হবেই না প্রথম কথা, ফর এটাও হবে না, হ্যাঁ, অ্যাট এটা, এগুলোর আগে কিন্তু ভাই কি আছে? প্রিপোজিশন আছে, ঠিক আছে, সরাসরি ভার্বের পর কিন্তু প্রিপোজিশনটা এইভাবে বসে না। আচ্ছা যখন বসে সেটাকে আবার আমরা কমপ্লিমেন্ট হিসেবে ধরি বা একটা কথাবার্তা আছে, যাই হোক সেটা কিন্তু এটা না, তাহলে এখানে হবে দি ভিজিটর। 29 নম্বর বলছে রাহাত গ্যাব অ্যাট, হবে না, টু হবে না, যেহেতু এখানে প্রিপোজিশন আছে, প্রিপোজিশন হলে কমপ্লিমেন্ট হয়, ঠিক আছে, এটা হওয়ার কোনো কাজ আসে না, তাহলে এটা হচ্ছে হিজ ফ্রেন্ড, হি গ্যাব হিজ ফ্রেন্ড এ বুক। সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, তারপর হচ্ছে অবজেক্ট থাকবে, ইনডিরেক্ট অবজেক্ট থাকবে, ডিরেক্ট অবজেক্ট থাকবে, এটাই হচ্ছে মূলত সেন্টেন্সের স্ট্রাকচার। এখন ভাই আসছে কি ভাই? কমপ্লিমেন্ট কথাটার অর্থ হচ্ছে পরিপূরক, ঠিক আছে, কমপ্লিমেন্ট কথাটার অর্থ হচ্ছে কি? পরিপূরক। যেমন এখন এটা দ্বারা তুমি কি বুঝো ভাইয়া? এটা দ্বারা তুমি এক মিনিট, আচ্ছা এটা দ্বারা তুমি কি বুঝো? কি বলছি? কমপ্লিমেন্ট, COMPLEMENT, কমপ্লিমেন্ট মানে কি ভাইয়া? পরিপূরক। ওকে, পরিপূরক। এখন দেখো এই সেন্টেন্সে যদি কোনো একটা ভার্ব থাকে, ওই ভার্বের পরে নাউন বা একটা প্রোনাউনের যে প্রেস অথবা অ্যাডজেক্টিভ প্রেস যদি বসে,
হ্যাঁ, সেটা যদি ওই সাবজেক্টের মতো একই ব্যক্তি হয় তাহলে সেটা হচ্ছে আমাদের কমপ্লিমেন্ট। কি বলছি ভাইয়া? সেটা হচ্ছে আমাদের কমপ্লিমেন্ট। কি বলছি এটা তোমাদেরকে আমি যদি একটু এক্সাম্পল দিয়ে বুঝাই তোমরা একটু ভালো বুঝবা। আই কিল্ড মাইসেলফ, আমি আমার নিজেকে হত্যা করলাম, আমি আমার নিজেকে হত্যা করলাম। তাহলে আমার সাথে আর মাই সেলফের সাথে সেম, আমরা একই জাতীয়। ঠিক আছে, এখন এটা কি ভাই? একটা প্রোনাউন ফ্রেজ, স্যার একটা নাউন ফ্রেজ। এটা হচ্ছে একটা প্রোনাউন ফ্রেজ। ঠিক আছে, এটা হচ্ছে একটা প্রোনাউন ফ্রেজ। তাহলে এই সেন্টেন্সে এটা হলো সাবজেক্ট। এখন এই সাবজেক্ট এবং হচ্ছে আমার যেই তোমার যে অবজেক্টটা, এটা একই জাতীয়। এই একই জাতীয় যদি হয় সাবজেক্ট এবং অবজেক্ট, সেটাকে আমরা বলবো কমপ্লিমেন্ট। আচ্ছা, এখন প্রশ্ন চলে আসে। বলছে শেক্সপিয়ার ইজ এ প্লেরাইট, হেয়ার প্লেরাইট ইজ ইউজ টু। শেক্সপিয়ার একজন প্লে রাইটার, হি হি বিকাম এ পলিটিশিয়ান, হেয়ার পলিটিশিয়ান কি? দেখো, এটা হচ্ছে একটা আমাদের কমপ্লিমেন্ট, এটা তার পরিপূরক। ঠিক আছে, শেক্সপিয়ারের পরিপূরক হচ্ছে প্লেরাইট এবং হি বিকাম এ পলিটিশিয়ান, পলিটিশিয়ান হচ্ছে এই সাবজেক্টের পরিপূরক। আচ্ছা, ইট ইজ ডিফারেন্ট টু পাস দিস অ্যাডমিশন টেস্ট, অ্যাডমিশন পরীক্ষায় পাশ করা খুবই কঠিন, এটা হচ্ছে এটার কমপ্লিমেন্ট। আচ্ছা, এরপর দেখো ভাই লিঙ্কিং ভার্ব। আমাদের একটু মনে রাখতে হবে লিঙ্কিং ভার্ব কি ভাই? লিঙ্কিং ভার্ব হচ্ছে একটা সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যবর্তী ভার্ব। এখন এগুলো হতে পারে টু বি ভার্ব, বিকাম, লুক, সেম। এগুলো যদি তোমরা প্রশ্নে অ্যান্সার করতে চাও এগুলো একটু মুখস্থ করে নেবা, খুবই ইজিলি তোমরা হচ্ছে অ্যান্সার করতে পারবা। ঠিক আছে, আচ্ছা এখন তোমরা একটা জিনিস মনে রাখবা, যদি হচ্ছে টু বি ভার্ব ব্যতীত যদি আমরা হচ্ছে লিঙ্কিং ভার্ব গঠন করি, সেক্ষেত্রে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে এর পরবর্তী শব্দটাকে আমরা অবশ্যই হচ্ছে অ্যাজেটিভ হিসেবে বসাবো। ঠিক আছে, এর পরবর্তী শব্দটা কি বসাবো ভাইয়া? ভার্বের যে পরবর্তী শব্দটা সেটা হবে অ্যাজেটিভ, যদি আমরা টু বি ভার্ব ছাড়া আমরা লিঙ্কিং ভার্ব গঠন করতে চাই। এখন দেখো আমাদের 32 নম্বর প্রশ্নে বলছে হি বিকাম এ পলিটিশিয়ান। দেখো এখানে বলছিলাম যে এই যে কিছু ভার্ব আছে যেমন বিকাম, লুক, সেম, রিমেইন, অ্যাপিয়ার, মেক, রান, গো, গ্রো, হ্যাড, এই রেড, এগুলো হচ্ছে তোমার লিঙ্কিং ভার্ব। তো তুমি এটা প্রথমে দেখলে বুঝবা যে এটা লিঙ্কিং ভার্ব, এখানে আর তেমন কোনো কিছু থাকে না। তাহলে উত্তর উত্তর হচ্ছে বি নাম্বার, লিঙ্কিং ভার্ব। হানি টেস্ট সুইট, কী বলছি ভাই? হানি টেস্ট সুইট। এখন দেখো মধু খুবই, মধুর স্বাদ হচ্ছে মিষ্টি। এখন দেখো এই যে কথাটা বলবো যে হানি টেস্ট সুইট, এখন হানির এটার সাথে আমরা কি বসাইছি ভাই? এটা আমরা অ্যাজেটিভ বসাইছি কি সুইট, এবং এটা আমরা দেখলেই বুঝলাম যে এটা টেস্ট হচ্ছে কি একটা লিঙ্কিং ভার্ব। তাহলে উত্তর পেলাম কি? লিঙ্কিং ভার্ব। 34 নম্বরে উই ওয়েন্ট ম্যাড। ঠিক আছে, আমরা কি হচ্ছে ভাইয়া? উই ওয়েন্ট ম্যাড। তাহলে এখানে দেখো এই যে আমি এখানে যত কটা দেখাইছিলাম সেখানে কিন্তু ভাইয়া ম্যাড আছে নাই, সেই কারণে আমরা কি করছি ভাইয়া? একটা অ্যাজেটিভ ভার্বের পর আমরা অ্যাজেটিভ বসাইছি ম্যাড। তাহলে এটা হচ্ছে কি? লিঙ্কিং ভার্ব। কোথায় আসলাম? আচ্ছা, আমাদের লিঙ্কিং ভার্ব পর্যন্ত শেষ, তাই? আচ্ছা, এখন ভাই হচ্ছে কপুলেটিভ ভার্ব। কপুলেটিভ ভার্ব কি বলছে এটা? কপুলেটিভ ভার্ব। লিঙ্কিং ভার্ব পর্যন্ত আশা করি সবাই বুঝছো। আচ্ছা, এই কপুলেটিভ ভার্ব এটাও কিন্তু একটা লিঙ্কিং ভার্ব, বুঝছো? এটাও একটা লিঙ্কিং ভার্ব। তুমি দেখবা যে এগুলো সেম জিনিস পাইতেছো। হোয়াট কাইন্ড অফ ভার্ব দ্য ওয়ার্ড ওয়েন্ট, হোয়াট কাইন্ড অফ ভার্ব দ্য ওয়ার্ড ওয়েন্ট, দ্য ডগ ওয়েন্ট ম্যাড। আমরা বলছিলাম যে সাবজেক্টের পরে অ্যাজেটিভ বসলে সেটা লিঙ্কিং ভার্ব হয়ে যাবে। তাহলে এখানে যেহেতু লিঙ্কিং ভার্ব কথাটা নাই, তাহলে এটা কপুলেটিভ ভার্ব, একদম ইজি। আচ্ছা, ইনকোহেটিভ ভার্ব। ঠিক আছে, কি বলছে? ইনকোহেটিভ ভার্ব। ইনকোহেটিভ ভার্ব মানে বুঝবে কি জানো? একটা জিনিসের ভাইয়া অবস্থার পরিবর্তন ঘটবে। কি? একটা অবস্থার পরিবর্তন ঘটবে ওই ভার্বটা দ্বারা। যেমন ধরো হুইচ সেন্টেন্স ইউজ ইনকোহেটিভ ভার্ব? কোনটা? হি ওয়াজ কিং, সে রাজা ছিল। এখানে কি রাজা ছিল, এর তার কোনো অবস্থার পরিবর্তন নাই। ইট ইজ ডার্ক, এখন অন্ধকার আছে, এটার কোনো পরিবর্তন নাই। হি ইজ উইক, সে দুর্বল। বাট এই দেখো এই সেন্টেন্সটা দেখো একটু, বলছে ইট ইজ গ্রোয়িং ডার্ক, এটা হচ্ছে কি ভাইয়া? অন্ধকারের দিকে যাচ্ছে। তাহলে কিন্তু ভাই এখানে অবস্থার পরিবর্তন হচ্ছে। এই যে অবস্থার পরিবর্তন হচ্ছে, এটা হচ্ছে ইনকোহেটিভ ভার্ব। তাহলে আমাদের এটার উত্তরটা হচ্ছে কি? ডি, ইনকোহেটিভ ভার্ব। আচ্ছা, এরপর হচ্ছে ফ্যাক্টিটিভ ভার্ব। ঠিক আছে, ফ্যাক্টিটিভ ভার্ব। ফ্যাক্টিটিভ ভার্বটা তোমাদেরকে আমি একটু সিম্পলি বুঝাই।
দেখো ফ্যাক্টিটিভ না, ওকে। দেখো ফ্যাক্টিটিভ ভার্বটা কি? আচ্ছা, একটা ধরো সেন্টেন্সের সাবজেক্ট আছে, ভালো কথা, সাবজেক্ট প্লাস হচ্ছে ভার্ব আছে, এটাই হচ্ছে ফ্যাক্টিটিভ ভার্বের স্ট্রাকচার, ঠিক আছে, ভালো কথা। এখন একটা অবজেক্ট আছে, ঠিক আছে। এখন এই সেন্টেন্সে ধরো একটা এক্সটেনশন আছে, একটা সেন্টেন্স কি আছে, এক্সটেনশন আছে, বা একটা ডাবল ভার্ব আছে, ডাবল অবজেক্ট আছে, ঠিক আছে। এটাকে ধরলাম আমরা এক্সটেনশন। যখন এমন থাকবে তখন সেটা ফ্যাক্টিটিভ ভার্ব হবে। এখন এই যে এক্সটেনশন, এটা দ্বারা হচ্ছে আমরা ওর বিশেষত্বটা বুঝি। যেমন এক্সাম্পল দেখো, উই মেড হিম ক্যাপ্টেন, ঠিক আছে, আমরা তাকে ক্যাপ্টেন হিসেবে নির্বাচিত করলাম। এটা একটা সাবজেক্ট, মেড এটা একটা ভার্ব, হ্যাঁ। এখন কথা হচ্ছে এটা কী ভার্ব, সেটা হচ্ছে বড় কথা। হিম এটা হচ্ছে কি ভাইয়া, ইনডিরেক্ট অবজেক্ট। আচ্ছা ধরি আমরা এটা অবজেক্ট, ঠিক আছে। এই যে আমরা তাকে, উই মেড হিম, আমরা তাকে কি করলাম, এখন এটা দ্বারা তো সেন্টেন্সটা ফুলফিল হয় না। এই সেন্টেন্সটা ফুলফিল হওয়ার জন্য আমরা ক্যাপ্টেন ব্যবহার করছি, তাহলে উই মেড হিম ক্যাপ্টেন, আমরা তাকে ক্যাপ্টেন হিসেবে নির্বাচিত করলাম। এই যে জিনিসটা শেষে আছে, এই জিনিসটা শেষে আছে এক্সটেনশন, এই এক্সটেনশনটা যেই সেন্টেন্সে থাকবে, সেই সেন্টেন্সের ভার্বটা হবে ফ্যাক্টিটিভ ভার্ব। তাহলে এখানে মেড হচ্ছে একটা ফ্যাক্টিটিভ ভার্ব। কথা কি ক্লিয়ার বুঝছো? তাহলে ফ্যাক্টিটিভ ভার্বের স্ট্রাকচার হচ্ছে এটা। দেখো, দে ইলেক্টেড হিম ক্যাপ্টেন, তারা হচ্ছে তাকে কী করলো ভাইয়া, ক্যাপ্টেন হিসেবে নির্বাচন করলো। এটা কী ভার্ব ভাইয়া? এটা হচ্ছে একটা ফ্যাক্টিটিভ ভার্ব, কারণ এই সেন্টেন্সে সাবজেক্ট আছে, এখানে ভার্ব আছে, এটা হচ্ছে ফ্যাক্টিটিভ ভার্ব। আর হিম হচ্ছে আমাদের একটা ইনডিরেক্ট অবজেক্ট, ক্যাপ্টেন হচ্ছে আমাদের এক্সটেনশন। আর যে সেন্টেন্সে এক্সটেনশন থাকবে সেটা হবে ফ্যাক্টিটিভ ভার্ব। আচ্ছা, এরপর তোমরা যে জায়গাটাতে চলে আসবে সেটা হচ্ছে কগনেট ভার্ব। এখন দেখো কগনেট ভার্বটা কি, দেখো একটা ইনট্রান্সিটিভ ভার্ব, হ্যাঁ, একটা ইনট্রান্সিটিভ ভার্ব আছে। ওই ইনট্রান্সিটিভ ভার্বটা ধরো পরবর্তীতে একটা অবজেক্ট গ্রহণ করবে। আমরা জানি যে ইনট্রান্সিটিভ ভার্বে সাধারণত অবজেক্ট থাকে না। কি বলছি? ইনট্রান্সিটিভ ভার্বে সাধারণত আমাদের অবজেক্ট কিন্তু থাকে না। একটা ইনট্রান্সিটিভ ভার্বে কি থাকে না ভাই? একটা ইনট্রান্সিটিভ ভার্বে কি থাকে না? ইনট্রান্সিটিভ ভার্ব হচ্ছে অবজেক্ট থাকে না, অবজেক্ট থাকে না। কিন্তু সে যদি মনে করো তার সমজাতীয় একটা ভার্বটার সমজাতীয় একটা নাউন বা হচ্ছে প্রোনাউনকে যদি সে অবজেক্ট হিসেবে গ্রহণ করে, তখন সেটা কগনেট ভার্ব। তোমাদেরকে আমি এক্সাম্পল দিলে খুব ইজিলি বুঝবা। যেমন হি র্যান এ রেস, ঠিক আছে। এই যে র্যান, এটা হচ্ছে কি আমাদের এখানে ইনট্রান্সিটিভ ভার্ব। এটা যদি আমরা বাদ দিয়ে দিই, হ্যাঁ, সে কী করলো, তার সমজাতীয়, তার একই জাতীয় একটা, সেই এটার হচ্ছে নাউন ফর্মটা ব্যবহার করছে। তাহলে র্যান এটা হচ্ছে কি ভাই? নাউন ফর্ম, হ্যাঁ। আর এটা হচ্ছে কি ভাই? আমাদের ভার্ব। তাহলে এই যে একটা ইনট্রান্সিটিভ ভার্ব যখন তার সমজাতীয় একটা নাউন বা প্রোনাউনকে তার অবজেক্ট হিসেবে ব্যবহার করবে, তখন সেটাকে আমরা বলবো কগনেট ভার্ব। আচ্ছা দেখো এই সেন্টেন্সটা, আই ড্রিমড এ ওয়ান্ডারফুল ড্রিম। এখন এই সেন্টেন্সে এই ভার্বটার একটা তোমার হচ্ছে একটা নাউন ফর্ম ব্যবহার করছে যেহেতু, তাহলে এটা একটা কগনেট ভার্ব। 39 নম্বর দেখো, হুইচ সেন্টেন্স ইজ ফ্লোয়িং অ্যাজ এ এক্সাম্পল অফ কগনেট ভার্ব। কোনটা কগনেট ভার্বের উদাহরণ? দেখুন, হি কল্ড মি এ ফুল। দেখো এই যে হির সাথে এখানে মির সাথে কিন্তু মিল নাই, ঠিক আছে, হির সাথে মির সাথে মিল নেই। এখন দেখো হি সাবজেক্ট, টিচেস আস ইংলিশ, এটা হচ্ছে অবজেক্ট, হ্যাঁ, হি, আর এখানে হচ্ছে আস, তাহলে এটা কিন্তু মিলল না। দেখো আই নো হিম টু বি এ ক্রাউন, দেখো এখানে আইয়ের সাথে হিমের সাথে মিলল না, এখানে অবজেক্ট সাবজেক্ট ভিন্ন। এখানে দেখো রানী সিং এ সং, সরি এখানে ভার্বের সাথে মিল করবো আমি, নো এর সাথে হিমের সাথে মিল নেই, হ্যাঁ, এখানে টিসেস হচ্ছে ভার্ব, এটার সাথে কিন্তু আসের সাথে মিল নেই। এখানে দেখো রানী এটা হচ্ছে ভার্ব, এখানে সাবজেক্ট হচ্ছে রানী, স্যাং হচ্ছে গান, এটা হচ্ছে ভার্ব, আর সং হচ্ছে কি ভাইয়া? নাউন। তাহলে এই যে নাউন, এটা হচ্ছে স্যাং, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে একই জাতীয়, এই কারণে এটা হচ্ছে কগনেট ভার্ব। আচ্ছা এরপর দেখো ভাইয়া,
হি র্যান এ রেস, একটু আগে যে এক্সাম্পলটা দেখাচ্ছিলাম, তাহলে এটা একটা কগনেট ভার্ব। ক্লিয়ার? আচ্ছা, এরপর দেখো ভাইয়া গ্রুপ ভার্ব। গ্রুপ ভার্ব হচ্ছে কারা? একটা জিনিস তোমাদেরকে আমি একটু দেখাবো, বা একটা জিনিস তোমাদেরকে আমি একটু বলি, তোমরা একটু বুঝবা। গ্রুপ ভার্ব, বা তুমি এটাকে বলতে পারো ভাইয়া প্রিপোজিশনাল ভার্ব। কোনো একটা ভার্বের পরে যদি হচ্ছে সে একটা প্রিপোজিশন গ্রহণ করে এবং সেন্টেন্সের অর্থের পরিবর্তন করে, তখন তাকে আমরা গ্রুপ ভার্ব বলবো। এবং এটার স্ট্রাকচারটা হবে এরকম যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস প্রিপোজিশন, ঠিক আছে, প্রিপোজিশন প্লাস এক্সটেনশন, এটা হবে কি ভাই আমাদের গ্রুপ ভার্ব। তাহলে কি বললাম, একটা সেন্টেন্সে ভার্ব যদি তার সাথে প্রিপোজিশন গ্রহণ করে সেন্টেন্সের অর্থের পরিবর্তন করে, আমরা সেটাকে গ্রুপ ভার্ব বলবো। দেখো, শি টেক্স আফটার, টেক্সের সাথে কি হচ্ছে ভাই আফটার আছে, হ্যাঁ, হার মাদার, এটা হচ্ছে সে আবার কি করলো, একটা অবজেক্ট নিল, একটা এক্সটেনশন হচ্ছে মাদার। এখন এই সেন্টেন্সটা হচ্ছে কি ভাই, এটা অবশ্যই একটা আমাদের কি ভার্ব, এটা অবশ্যই আমাদের একটা প্রেজাল ভার্ব অথবা প্রিপোজিশনাল ভার্ব অথবা ভার্বাল ইডিয়ম, যেটাই তুমি বলো। জান টার্ন ডাউন দ্য চেঞ্জ অফ দ্য ওয়ার্ক অ্যাবাউট, হ্যাঁ, দ্য আন্ডারলাইন ওয়ার্ড, দেখো আন্ডারলাইন এখানে কি হবে ভাইয়া, টার্ন ডাউন, এটা একটা প্রেজাল ভার্ব, প্রেজাল ভার্ব অথবা কি ভাইয়া প্রিপোজিশনাল ভার্ব, তোমরা যেটাই বলো। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের সেমি মডাল নামে কিছু কথাবার্তা আছে, যেগুলো হচ্ছে মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। তো এগুলো নিয়ে তেমন কোনো কথাবার্তার দরকার নেই। তো তোমাদেরকে জাস্ট এখানে একটা সিম্পল একটা হচ্ছে আমাদের সেমি মডালের জন্য একটা আমরা একটা স্ট্রাকচার দিয়ে দিব, সেমি মডাল। ওকে, মডাল, সেমি মডাল, এটার জন্য একটা সিম্পল স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট থাকবে, প্লাস হচ্ছে মডাল যে ভার্বটা আছে সেই মডাল ভার্বটা থাকবে, প্লাস হচ্ছে নট থাকবে, হ্যাঁ, প্লাস হচ্ছে মেইন ভার্ব থাকবে। ওকে, আচ্ছা, এবং মেইন ভার্বে কিন্তু ভাই সেখানে একটা বেস ফর্ম বসবে, প্লাস হচ্ছে এক্সটেনশন থাকবে। ওকে, তোমাদেরকে আমি একটা এক্সাম্পল দিয়ে একটু দেখাই। দেখো, এক্সাম্পলটা হচ্ছে করিম need not think, করিম need not think of a job। এই সেন্টেন্সে একটু খেয়াল করো যদি তোমরা, যে করিম এটা আমাদের সাবজেক্ট, ভালো কথা, সাবজেক্ট, নিড একটা মডাল, ওকে, মডাল, নট আমরা পাইলাম। তাহলে এখানে কিন্তু দেখো সাবজেক্ট আমাদের এটা মিলে গেছে। এরপরে দরকার ছিল কি ভাইয়া, মডাল, এই দেখো মডাল, এরপরে দরকার ছিল নট, এই দেখো নট, এরপরে ভাইয়া বলছিলাম কি মেইন ভার্ব, মেইন ভার্ব হচ্ছে কি থিঙ্ক, এই দেখো এটা হচ্ছে ভাইয়া আমাদের মেইন ভার্ব, থিঙ্ক পেয়ে গেলাম, থিঙ্কে কি বসাইছি ভাইয়া, বেস ফর্ম বসাইছি, এবং এ জব এটা হচ্ছে আমাদের কি ভাইয়া এক্সটেনশন। তাহলে এটাই হচ্ছে আমাদের সেমি মডাল ভার্ব চেনার এবং এটার স্ট্রাকচার। তোমরা একটু খেয়াল করো, হুইচ অফ দ্য ফলোইং আর সেমি মডাল। সেমি মডাল তোমরা একটু মুখস্থ করে নিবা, কিছু কিছু মডাল আছে এগুলো একটু মুখস্থ করে নিবা, নিড, ডেয়ার, এগুলো হচ্ছে আমাদের সেমি মডাল। বিশেষ করে এই দুইটা খুব খুব ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু প্রচুর আসে, বুঝছো, প্রচুর আসে। আচ্ছা, এখন 43 নম্বর প্রশ্ন বলছো ফ্লোয়িং দ্য সেমি মডাল কোনটা ভাইয়া, এখানে সেমি মডাল হচ্ছে কি নিড, ডেয়ার হচ্ছে সেমি মডাল। আচ্ছা, এরপরে 42 নম্বর দেখো, করিম নিড নট থিঙ্ক সো এ গুড জব, হেয়ার নিড কি ভাইয়া, নিড হচ্ছে একটা সেমি মডাল, এখানে তো সরি এটা হচ্ছে একটা মডাল, তারপর এই যে এটা, ঠিক আছে, মডাল প্লাস নট, তোমাদেরকে স্ট্রাকচারে বলছিলাম, তাহলে এটা হচ্ছে মডাল। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোয়িং ক্যান বি ইউজড বোথ অ্যাজ মডাল অ্যান্ড সেমি মডাল, আমরা বলছিলাম মডাল এবং সেমি মডাল হিসেবে ব্যবহৃত হয় নিড আর হচ্ছে ডেয়ার। আচ্ছা, এরপর 46 নম্বর দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইউজড অ্যাজ বোথ মডাল অ্যান্ড সেমি মডাল অ্যাজ মেইন ভার্ব, মানে সব হিসেবে ব্যবহৃত হয়, নিড ডেয়ার হচ্ছে সব হিসেবে ব্যবহৃত হয়। আচ্ছা, এরপর দেখো, হি ডেয়ার নট টাচ মি, এখন দেখো এটা কিন্তু ওই স্ট্রাকচারে চলে আসছে, তাহলে এটা কি হবে ভাইয়া, এটা অবশ্যই আমাদের মডাল হবে। আচ্ছা, কমন ভার্ব, দেখো এগুলো খুবই ইজি জিনিস, এগুলা খুবই তোমরা সমস্যা নেই। পজিটিভ ভার্ব, পজিটিভ ভার্ব কি ভাইয়া, পজিটিভ ভার্ব হচ্ছে যে নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করায়, ঠিক আছে, যে নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করায় সেটা হবে পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্ব কি, যে নিজে কাজ না করে, যে নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করায়। যে নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করায়, যেমন মাদার ফিডস মি,
ঠিক আছে, মানে আমার মা আমাকে খাওয়াচ্ছে, আমি তো এই কাজটা করতেছি না, কাজটা করতেছে কি মা। তাহলে এই যে অন্যকে দিয়ে, যে নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করে, সে হবে কি ভাই পজিটিভ ভার্ব। দেখো 39 নম্বর প্রশ্ন একটু চলে আসো। আচ্ছা 39 নম্বর যে ডিপ, ফিড, রিলস, রেস, সেট, অল দিস আর পজিটিভ ভার্ব। এগুলো এখানে আছে ভাইয়া পজিটিভ ভার্ব কারা কারা, একটা চার্ট আছে, এটা একটু দেখে নিবা। আচ্ছা 50 নম্বরে বলছে হি রেস্ট হিজ হ্যান্ড হেয়ার। রেস্ট কি ভাইয়া, রেস হচ্ছে একটা পজিটিভ ভার্ব, ওই সেম, ওগুলো মুখস্থ করলে এগুলো পারবা। হোয়াট ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ট্রান্সলেশন অফ আমি তোমাকে খাওয়াই, কী করি ভাইয়া, আমি তোমাকে খাওয়াই। আই হ্যাভ ইট ইউ, আমি তোমাকে খাওয়াই না। আই ইট ইউ, আমি তোমাকে খাওয়াই। আই ফিড ইউ, আই ফিড ইউ, ফিড মানে হচ্ছে খাওয়ানো, ঠিক আছে। মাই মাদার মেক্স মি টেক দ্য মেডিসিন। এখন দেখো ভাইয়া, ধরো আমার একটা, আমি জানি যে হচ্ছে এই কয়টা হচ্ছে আমাদের ভার্ব কি ভাইয়া পজিটিভ ভার্ব, ঠিক আছে। এখন এর বাইরে যদি হচ্ছে না থাকে, তাহলে হচ্ছে আমরা কীভাবে ওই ভার্বটাকে আমরা সেখানে পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার করব। সেইখানে ব্যবহার করার জন্য তোমাদের একটা কাজ করতে হবে। সেইখানে ব্যবহার করার জন্য যদি হচ্ছে কোনো পজিটিভ ভার্ব না থাকে, তাহলে তুমি তাদের পূর্বে, সেই ভার্বের পূর্বে মেক, হ্যাঁ মেক, হ্যাভ, তারপর হচ্ছে মেক, হ্যাভ, তারপর হচ্ছে কি ভাইয়া গট, এগুলো ইউজ করে হচ্ছে তুমি কী করতে পারো, তুমি হচ্ছে ওইটাকে পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার করতে পারো। ঠিক সেম ঘটনাটা এই প্রশ্নটাতে ঘটছে যে মাই মাদার মেক্স, হ্যাঁ এই যে টেকের আগে হচ্ছে কি বসাইছে ভাইয়া, টেকের আগে মেক্স বসা, সেটাকে কি করছে ভাইয়া পজিটিভ ভার্ব করছে। তাহলে এটাই হচ্ছে উত্তর। আচ্ছা আজকে ক্লাসটা হচ্ছে আমাদের এই পর্যন্তই থাকবে, ভার্বের উপরে হচ্ছে আমাদের প্রথম ক্লাসটা আজকে আমরা শেষ করলাম। তোমরা হচ্ছে যতটুকু আশা করি বোঝানোর ট্রাই করছি, বুঝছো। তো তোমরা হচ্ছে মোটামুটি এগুলো শেষ করবো, আমাদের হচ্ছে ভার্ব অনেক ক্লাসটা শেষ। আর আমি তোমাদেরকে আরেকটা কথা বলে নিই, যেটা হচ্ছে আমাদের ক্লাসগুলো আমরা সম্পূর্ণ ফ্রিতে নিব, এবং হচ্ছে আমাদের পাশাপাশি হচ্ছে একটা এক্সাম বেস চলছে। যেই ক্লাসগুলো হচ্ছে তোমরা করছো ডেইলি, সেই ক্লাস অনুযায়ী হচ্ছে আমাদের কিন্তু নিয়মিত পরীক্ষা হচ্ছে, 50 মার্কের উপর পরীক্ষা হচ্ছে, এবং হচ্ছে মেগা এক্সাম হচ্ছে 100 মার্ক করে। তো তোমরা চাইলে হচ্ছে আমাদের সাথে জয়েন করতে পারো আমাদের মাস্টার বুক সলভের এক্সাম বেস গ্রুপে। তো ভালো থাকবে তো সবাই, আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সেই পর্যন্ত ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।